ঘন্টা আগে আপলোড হয়েছে। গেছেন? দেখতে পাচ্ছি না। আচ্ছা, দেখা যাক। কি ব্যাপার, দেখতে পাচ্ছি না কেন? আসছে? আমারই আসে নাই। আচ্ছা, আসুক না আসুক, শুরু করে দিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম এডুকেশনের আরেকটি নতুন ফ্রি লাইভ ক্লাসে। তোমরা যারা যারা যেখান থেকে আসছো যুক্ত হয়ে যাও, এবং কে কোথা থেকে যুক্ত হচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাও। কেমন? আমরা খুব দ্রুত শুরু করে দেব। ঠিক আছে? আসছে? মুসলিনা জাহান প্রীতি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কত নাম্বার চ্যাপ্টার? এটা হচ্ছে প্রথম পত্রের। আজকে আমরা কথা বলবো প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে। ঠিক আছে? আমরা গতদিন প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে কথাবার্তা বলেছিলাম এবং আমরা বেশ ইনডেপথি গেছিলাম আর কি। মানে আমাদের আসলে যতটুকু যাওয়া দরকার আমরা ততটুকুই গেছিলাম। স্পেশালি তোমরা যারা এইচএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা আছো, এখন 26 ব্যাচের শিক্ষার্থীরা মনে করতে পারো ভাই প্রথম পত্র তো আমি 1 বছর পড়ছি, প্রথম পত্র দরকার নাই আমার। বাট তুমি একটা জিনিস খেয়াল করো, মানে তুমি কতটুকু পড়ছো আগে তুমি এই জিনিসটা একটু নিজে থেকে নিজে প্রশ্ন করো, নিজেকে একটু আইডেন্টিফাই করো। তুমি কি এইরকম ইনডেপথ পড়াশোনা করছো? অবশ্যই না। কারণ তোমার এই ইনডেপথ পড়াশোনাটা দরকার। কারণ আমি একটা জিনিস তোমাদের প্রতি বিশেষ করে খুব বেশি হতাশ, সেটা হচ্ছে যে তোমরা স্টিল নাও অনেকে তোমরা ভাই এখনও তোমরা এইচএসসিটাকে সিরিয়াসলি নিচ্ছ না। আই এম সরি টু সে, আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে, খুবই কড়া শোনাচ্ছে কথাগুলো, বাট এই কথাগুলো আমাকে বলতে হচ্ছে। তোমরা অনেকেই সিরিয়াস না ভাই। এবং আমি দেখছি যে তোমাদের দেখো যে তোমাদের সিনিয়র ব্যাচের রেজাল্ট দিল, 25 ব্যাচের রেজাল্ট দিল, দেখছো একবার কি অবস্থা। তোমাদের তো এখান থেকে একটু আইডিয়া পাওয়া উচিত যে এখন আসলে আমি কিছুদিন আগে আমি একটা ভিডিও বানাইছিলাম যে কেন হচ্ছে সামনের এইচএসসি পরীক্ষাগুলো কেন কঠিন হবে। এবং গত ক্লাসেও কিন্তু আমরা এটা নিয়ে কথাবার্তা বলছি, তখনও কিন্তু এইচএসসি রেজাল্ট দেয়নি। আর এখন দেখো, এখন কিন্তু তোমাদের সিনিয়র যারা ভাই বোনরা আছে তাদের কিন্তু অলরেডি এইচএসসি রেজাল্ট দিয়ে দিছে। ঠিক আছে? তারাও কিন্তু একটা অনেক কঠিন সময় পার করতেছে। তো তোমাদের কিন্তু এখন থেকেই ভাই একটু সতর্ক থাকতে হবে, একটু কশাস থাকতে হবে। তোমাদের পড়াশোনা নিয়ে তোমাদেরকে একটু সিরিয়াস হইতে হবে ভাই। সিরিয়াস না হইলে ট্রাস্ট মি, এইচএসসি পার করাটা এখন আর ওই আগের পর্যায়ে নাই। ঠিক আছে? ধরো যে আগে তুমি একটু মিডিয়াম ক্যালিবারের পড়াশোনা করলে ধরো যে তুমি মোটামুটি তাও পার হয়ে যেতে পারতা, বাট এখন কিন্তু সেই সুযোগটাও নাই। সুতরাং তোমরা সবাই করো। আচ্ছা, নাহিদ ইসলাম নীরব, ভাইয়া আমার বাসা গাইবান্ধা। আচ্ছা, গাইবান্ধা থেকে দেখতেছো? গাইবান্ধা আমার জন্মস্থান। ঠিক আছে, বাট আমি বড় হয়েছি রাজশাহীতে। যাই হোক, মাউস। আচ্ছা, তোমাদের কমেন্টগুলো একটু দেখি, কারণ আমার মোবাইলে এখনও লাইভটা আসে নাই। সো মোবাইলে যেহেতু আসে নাই সেহেতু এভাবেই দেখতে হচ্ছে, কিছু করার নাই। আরও কে কে কমেন্ট করছে দেখি। অনেকে সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। সবার সালামের উত্তর একসাথে দিয়ে দিলাম। বরিশাল থেকে বলছি। দেখো তোমরা কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে তোমরা জয়েন হয়েছো, রাইট? তোমাদের এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তোমরা স্টুডেন্টরা জয়েন হয়েছো, তাই তোমাদের কিন্তু আমার যেমন একটা দায়িত্ববোধ আছে যে তোমাদেরকে ভালো মার্কস পাওয়ায় দেওয়া বা তোমাদেরকে হচ্ছে একটা ভালো গাইডলাইন দিয়ে একটা ভালো রেজাল্টের মুখ দেখানো, তেমন তোমাদেরও কিন্তু এই জিনিসটা কিন্তু তোমাদেরও একটা রেসপন্সিবিলিটি যে তোমরা জানো তোমাদের বাবা মার যে আদর্শ বা তোমাদের বাবা মার যে স্বপ্ন সেটাকে যেন তোমরা
বাস্তবে পরিণত করতে পারো। আচ্ছা আমি দেখি আমার ফোনে লাইভটা আসছে কি না। আমার ফোনে আমি স্যাডলি এখনও লাইভটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ আসছে আসছে, ঠিক আছে। তো চলো তাহলে আমরা কথা না বাড়ায় শুরু করে দেই, ঠিক আছে। আপনার নাম, আপনার নাম কিতা? আমার নাম আব্দুল্লাহ আবু সাইদ। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগে। আচ্ছা তোমরা এই লাইভটা যে যেখান থেকে দেখছো, আমি লাস্টবার বলে দিচ্ছি, তোমরা এই লাইভটা যে যেখান থেকে দেখছো কমেন্ট করে জানাও এবং তোমাদের ফ্রেন্ডসদেরকে কমেন্টে মেনশন করে দাও, প্লাস লাইভটা শেয়ার করে দাও প্লিজ। প্লিজ শেয়ারটা খুবই দরকার, এটা তোমার জন্য, যাতে তুমি তোমার টাইম লাইনটা ঘাটলে তুমি যেন ক্লাসটা খুঁজে পাও, তুমি যেন ক্লাসটা আরেকবার করতে পারো তুমি যদি চাও, ইফ ইউ ওয়ান্ট। ওকে, সো চলো কথাটা বাড়ায় শুরু করে দিই। তো ফার্স্টেই দেখো যে আমরা সুশাসন চ্যাপ্টারটা পড়বো আজকে। দ্বিতীয় আমাদের যে পৌরনীতি যেই ফার্স্ট পার্টের যেই সেকেন্ড চ্যাপ্টারটা আছে সেটা আজকে আমরা পড়বো। তো দেখো ফার্স্টে প্রথম জিনিসটা হচ্ছে যে সুশাসন জিনিসটা আসলে কি। তোমাদেরকে আমি ফার্স্ট দিনই আমি যখন প্রথম চ্যাপ্টার পড়াচ্ছিলাম তখনই তোমাদেরকে কিন্তু আমি অলরেডি এই জিনিসটা কিন্তু অলরেডি আমি বলে দিছি যে সুশাসন জিনিসটা কি। তারপরেও একটু রিভিউ করে দেই। সেটা হচ্ছে যে দেখো সুশাসনের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি, গুড গভর্নেন্স। গুড গভর্নেন্স। এই গভর্নেন্স শব্দটা কোত্থেকে আসছে ভাই? গভর্নেন্স শব্দটা কোত্থেকে আসছে একটু কমেন্ট করে বলো তো। ভাই মানবিক বিভাগ থেকে পড়ালেখার জন্য বিদেশে যেতে পারবো না, এসব কথাবার্তা বইলো না তো। তুমি কে বলছো তুমি বিদেশে যেতে পারবে না? তুমি অপরচুনিটিসগুলো দেখো। মানবিক বিভাগে অনেকের এটা ধারণা থাকে যে হচ্ছে মানবিক বিভাগে কোনো অপরচুনিটিস নাই। তুমি বাইরের দেশের সাবজেক্টগুলো দেখো, ঠিক আছে, লিটারেচার, তারপরে তোমার ধরো যে রিসার্চ, এই জিনিসগুলো নিয়ে দেখা যাচ্ছে যে প্রচুর সুযোগ আছে, প্রচুর সুযোগ আছে বাইরে লেখাপড়া করার, ঠিক আছে। সোশিয়াল সায়েন্স, তারপরে হচ্ছে তোমার ল, এই জিনিসগুলো নিয়ে তোমার প্রচুর দেখা যাচ্ছে যে সুযোগ আছে বাইরে। বাইরে এখন যে সিভিক্স পড়তেছো, এই সিভিক্স নিয়েও সুযোগ আছে, ঠিক আছে। সিভিক্সের ব্রড যেই শাখাটা সেটা তো হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, তাই না? তো রাষ্ট্রবিজ্ঞান নিয়েও কিন্তু সুযোগ আছে, পলিটিক্যাল সায়েন্স নিয়েও সুযোগ আছে। সো পারবা, ঠিক আছে, হতাশ হয়েও না। গভর্নেন্স শব্দটা দেখো। সো গভর্নেন্স শব্দটা আসছে হচ্ছে গ্রিক শব্দ কুবের নাও থেকে। কুবের নাও থেকে, ঠিক আছে। এই কুবের নাওটা সর্বপ্রথম কে ইউজ করে? এই যে শব্দটা এটা কে ইউজ করে? গ্রিক দার্শনিক প্লেটো ইউজ করে, ঠিক আছে। এটা হচ্ছে প্লেটো ইউজ করে। একটু এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখলাম, ঠিক আছে। যদিও এগুলা ওইভাবে আসলে যে প্লেটোর যে বিষয়টা বললাম এটা আসলে ওইভাবে আসে না। তো দেখো যে হচ্ছে গভর্নেন্স শব্দটা কোত্থেকে আসছে? গ্রিক শব্দ কুবের নাও থেকে, ঠিক আছে। সো এই গভর্নেন্স শব্দের অর্থ হচ্ছে কিন্তু পরিচালনা করা, ঠিক আছে। গভর্নেন্স শব্দ অর্থ কি? পরিচালনা করা। আর এটা কিন্তু হচ্ছে তোমার জাহাজ পরিচালনার কনসেপ্ট থেকে আসছে। আই এম টকিং অ্যাবাউট সুশাসন, আজকের যে টপিক, ঠিক আছে। আজকের যেই টপিক সেই ওয়ার্ডটা নিয়ে, সুশাসন ওয়ার্ডটা নিয়ে আমরা একটু ডিসকাস করছি, ঠিক আছে। তো দেখো যে হচ্ছে এটা মূলত পরিচালনা নির্দেশ করে, ঠিক আছে। আর এই ওয়ার্ডটা মূলত হচ্ছে জাহাজ পরিচালনা যে কনসেপ্টটা সেখান থেকে হচ্ছে আসছে, ঠিক আছে। সো আশা করি এতটুকু বুঝতে পারছো। তোমরা যারা এখনো ক্লাসে জয়েন করছো, রিসেন্টলি তোমরা যারা জয়েন করছো, প্লিজ তোমরা ক্লাসটা শেয়ার করে দাও, ঠিক আছে। তোমাদেরই সুবিধার জন্য বলতেছি, তোমরা ক্লাসটা শেয়ার করে দাও এবং তোমাদের ফ্রেন্ডসদেরকে কমেন্টে মেনশন করে দাও, ঠিক আছে। আচ্ছা তো আসো যে হচ্ছে সুশাসনের সংজ্ঞাটা আগে আমরা একটু দেখি, ঠিক আছে। এটা আমরা একটু দেখবো যে সুশাসন হলো এমন একটা প্রক্রিয়া যেখানে সমাজের প্রত্যাশা ও রাষ্ট্রের কর্মকাণ্ডের মধ্যে সামঞ্জস্য খুঁজে পাওয়া যায়। অর্থাৎ সুশাসন হলো একটা ব্যালেন্সড একটা প্রক্রিয়া যেখানে আমরা কি মানে মানুষের যে প্রত্যাশা এবং রাষ্ট্রের যে কর্মকাণ্ড সেটার মধ্যে আমরা একটা ব্যালেন্স খুঁজে পাই, ঠিক আছে। সাপোজ আমরা গভর্নমেন্টের থেকে অনেক প্রত্যাশা করি, সরকারের থেকে আমরা অনেক প্রত্যাশা করি, বা রাষ্ট্রের থেকে আমরা অনেক প্রত্যাশা করি, বাট রাষ্ট্র আমাদেরকে ঠিকমতো সেটা প্রোভাইড করতে পারে না,
যেটা বাংলাদেশের ক্ষেত্রে ঘটতেছে। সো রাষ্ট্র যখন প্রোভাইড করতে পারে না তখন কি সেখানে কি সুশাসনের থাকে বা সুশাসনের যে এই যে ব্যালেন্সের জায়গাটা, এই ব্যালেন্সটা কি থাকে? তখন কিন্তু থাকে না, তখন কিন্তু দেখা যাচ্ছে কি নাগরিকরা অসন্তুষ্ট থাকে। সো এই বিষয়টা এখানে বোঝাচ্ছে। তো দেখো যে হচ্ছে এই ব্যবস্থায় শাসক শুধু শাসনই করেন না, বরং সুশৃঙ্খল এবং নিয়মতান্ত্রিক শাসন ব্যবস্থা বজায় রাখারও চেষ্টা করেন। তাই সুশাসন হলো সরকার এবং জনগণের শুভ চিন্তা চেতনা এবং প্রতিষ্ঠার প্রতিফলন বা অভিব্যক্তি। আচ্ছা, তারপরে আসো যে সুশাসন অর্থ নিয়ে তো কথাবার্তা বলছি, ঠিক আছে, যে হচ্ছে সুশাসন হলো রাষ্ট্র পরিচালনার একটি আদর্শ পদ্ধতি যেখানে শাসক এবং শাসিতের মধ্যে সম্পর্ক, রাষ্ট্রের নীতি এবং আইনি কাঠামো স্পষ্টভাবে প্রতিফলিত হয়। তারপরে আসো যে হচ্ছে উদ্ভব এবং ইতিহাস নিয়েও আমরা কথাবার্তা বলছি, ঠিক আছে। এখানে আমরা দেখো যে সুশাসন ওয়ার্ডটা সর্বপ্রথম কে ইউজ করে? সুশাসন ওয়ার্ডটা কিন্তু ইউজ করে হচ্ছে বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংক সর্বপ্রথম সুশাসন ওয়ার্ডটা ইউজ করে। কত সালে ইউজ করে ভাই? কত সালে ইউজ করে? 1989 সালে। 1989 সালে বিশ্ব ব্যাংক সর্বপ্রথম সুশাসন শব্দটা ব্যবহার করে। তাহলে যদি আমাকে কেউ প্রশ্ন করে যে সুশাসন শব্দটা সর্বপ্রথম কোন সংস্থা ব্যবহার করে, আমি কি উত্তর দিব? বিশ্ব ব্যাংক উত্তর দিব। ঠিক আছে, সবাই উত্তর দিবা বা সবাই একটু পার্টিসিপেট করবা, ঠিক আছে, কমেন্টে পার্টিসিপেট করবা। যেমন আমরা অসন্তুষ্ট, এক্স্যাক্টলি, ঠিক আছে, সন্তুষ্টি কখনো আসবে না। আর মানে বর্তমান যা অবস্থা তৈরি হয়েছে, ঠিক আছে, অনেকে অনেকের ফ্রেন্ডদেরকে মেনশন করতেছো, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, তোমরা আমার সাথে সাথে কমেন্টে তোমরা কি করবা, আমি যা যা পড়াবো বা তোমাদেরকে যা যা জিজ্ঞেস করবো তোমরা সেগুলো কমেন্টে লিখে ফেলবা। তাহলে কি হবে যে তোমাদেরও একটা কি অংশগ্রহণের মাধ্যমে ক্লাসটা আরও বেশি ভালো হয়ে উঠবে। তো দেখো যে হচ্ছে বিশ্বব্যাংকের 4টা স্তম্ভ আছে যেটা 2000 সালে সর্বপ্রথম নির্ধারিত করা হয়। এই 4টা স্তম্ভ কি কি? দায়িত্বশীলতা, স্বচ্ছতা, আইনি কাঠামো এবং হচ্ছে কি অংশগ্রহণ। তাহলে বিশ্বব্যাংক কিন্তু আমাদেরকে সুশাসনের 4টা স্তম্ভ উল্লেখ করে দিছে। সেই 4টা স্তম্ভ কি কি? আর আরেকবার আসি, সেই 4টা স্তম্ভ হলো যে সর্বপ্রথম দায়িত্বশীলতা বা অ্যাকাউন্টেবিলিটি বা রেসপন্সিবিলিটি। তারপরে আসি কি হচ্ছে স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সি। তারপরে আসি কি হচ্ছে যে হচ্ছে একটা আইনি কাঠামো, সুগঠিত একটা আইনি কাঠামো। এবং সবার লাস্টে কি আসে সেটা হচ্ছে যে অংশগ্রহণ, অর্থাৎ রাষ্ট্রের যে কার্যাবলী বা রাষ্ট্রের একটা যে রাষ্ট্রের সুশাসন আছে সেখানে কিন্তু দেখবা যে জনগণের অংশগ্রহণটা বেশি থাকে। ঠিক আছে, রাতের বেলা ভোট দিয়ে ব্যালট ফিল আপ করে দিলাম এরকম কিন্তু না বিষয়টা, ঠিক আছে, বা মৃত মানুষ এসে ভোট দিয়ে গেল এরকম না। সেখানে কিন্তু নাগরিকের একটা অংশগ্রহণ থাকবে। ঠিক আছে, সুশাসন অলওয়েজ নাগরিকের জন্যই প্রযোজ্য। তারপরে আসো আমরা দেখি সেটা হচ্ছে যে ইউএনডিপির সংজ্ঞা। এখন আমরা বিভিন্ন সংজ্ঞাগুলো একটু দেখব। ঠিক আছে, এই পার্টটা একটু বোরিং, আগেই বলতেছি, বাট তোমরা একটু আমার সাথে সাথে দেখতে থাকো। সো দেখো যে হচ্ছে ইউএনডিপি কি বলছে, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ওনারা কি বলছে দেখো যে হচ্ছে একটি দেশের সার্বিক স্তরের কার্যাবলী পরিচালনার জন্য অর্থনৈতিক, রাজনৈতিক এবং প্রশাসনিক কর্তৃত্বের চর্চার প্রয়োগই হলো সুশাসন। অর্থাৎ একটা দেশের আমি যদি সার্বিক কার্যাবলী পরিচালনার জন্য যদি হচ্ছে আমি অর্থনৈতিক, রাজনৈতিক এবং প্রশাসনিক কর্তৃত্বের যে চর্চাটা সেটাকেই আমরা কি বলতেছি? আমরা বলতেছি সুশাসন। ঠিক আছে, এটা ইউএনডিপির সংজ্ঞা। ম্যাককর্নির মতে এইটা একটু মনে রাখবা ভাই, এইটা একটু ইম্পর্টেন্ট। ঠিক আছে, ম্যাককর্নির সংজ্ঞাটা কিন্তু মাঝে মধ্যে এমসিকিউতে দিয়ে দেয় আমি যতটুকু দেখছি। ঠিক আছে, ভিকে চোপড়ারটা ওভাবে আসে না, ম্যাককর্নিরটা একটা এমসিকিউ দেখছিলাম আমার যতটুকু মনে আছে। সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজ, সরকারের সাথে শাসিত জনগণের এবং শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বোঝায়। অর্থাৎ সুশাসন যে শাসকের সাথে শাসিতের সম্পর্ক। শাসিত কাদেরকে বলা হয়? শাসিত তাদেরকে বলা হয় যারা হচ্ছে কি আমরা আমজনতা, সোজা ভাষায় আমজনতা আমরা যারা, তাদেরকে শাসিত বলা হয়। আর শাসক কাদেরকে বলা হয়? যারা শাসন করে। সো দেখো যে হচ্ছে শাসকের সাথে যে শাসিতের যে সম্পর্কটা সেটাকে আমরা কি বলতেছি? আমরা বলতেছি সুশাসন। আমরা বলতেছি না, বলতেছে কে? ম্যাককর্নি। ঠিক আছে,
এগুলো সংজ্ঞা কি গুরুত্বপূর্ণ আমার মনে থাকে না, যেগুলো গুরুত্বপূর্ণ আমি তোমাকে বলে দিব, ঠিক আছে? সব সংজ্ঞা যে তোমাকে পড়ে মানে মাথার যে তোমাকে ব্রেইন যে খরচ করতে হবে বিষয়টা এমন না। আমি তোমাকে বলে দিব যে কোন কোন সংজ্ঞাগুলো ইম্পর্টেন্ট আর কোন কোন সংজ্ঞাগুলো একবার রিডিং পড়লেই হবে, ঠিক আছে? এটা আমি তোমাকে বলে দিব। ভাই আজকে আপনার প্রথম ক্লাস করছি। আচ্ছা, এখানে অনেকে এরকম আছে, আমি গত ক্লাসেও দেখছিলাম যে যারা আজকে আমার প্রথম ক্লাস করতেছো, ঠিক আছে? সো আমি আমার পরিচয়টা দিয়ে নিই আবারও। আমি আব্দুল্লাহ আবু সাইদ, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সো আমি তোমাদের এখানে পরিণতি ইনস্ট্রাক্টর হিসেবে আছি। তোমরা আমার ইতিহাস ক্লাসও পেয়ে যাবা। ভাইয়া কালকেও কি ক্লাস করাবেন? না, তোমাদের ক্লাসে হচ্ছে একটা স্পেসিফিক রুটিন দেওয়া হয়েছে। হ্যাঁ, অনেকে দেখতেছি যে ফ্রেন্ডদেরকে মেনশন দিচ্ছ, তো যেখানে ছিলাম যে তোমাদের ক্লাসের একটা স্পেসিফিক রুটিন দেওয়া হয়েছে, তুমি যদি একটু পেজে স্ক্রল করো রুটিনটা পেয়ে যাবা, ঠিক আছে? বা পেজে মেসেজ দিও, পাঠিয়ে দিবে। কতক্ষণ ক্লাস হয়? আমি আজ প্রথম করতেছি, দেখি কতক্ষণ টানতে পারি, ঠিক আছে? তোমরা তোমরা ধৈর্য ধরে করলে তো ভাই আমি সারা রাত ক্লাস করাতে রাজি, আমার কোনো সমস্যা নাই। ফার্স্ট চ্যাপ্টারের লিঙ্ক দিলে ভালো হতো। তুমি বেটার হবে যে তুমি একটু স্ক্রল করো, ঠিক আছে? তুমি ওই এডুকেশনের যে পেজ আছে ওইটা ঢুকে তুমি একটু একটু স্ক্রল করো, আমার ক্লাসটা পেয়ে যাবা। অথবা পেজে ঢুকে সার্চ বক্স আছে, ওই সার্চ বক্সে হচ্ছে লিখিও যে এইচএসসি 25-26, ঠিক আছে? সিভিক্স লিখলেই চলে আসবে আশা করি। ভূগোল ক্লাস হয় কি? হ্যাঁ, ভূগোল ক্লাসও হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাই, আজকে সারা দেখি যদি এই চ্যাপ্টারটা যদি পড়াইতে সারা রাত লাগে, আমি সারা রাতও ক্লাস নিব, সমস্যা নাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা যারা নতুন আসতেছো, মানে লাইভে যারা আসতেছো, তারা একটু লাইভটা শেয়ার করে দিও, ঠিক আছে? এবং ফ্রেন্ডসদেরকে মেনশন করে দিও। তো যেখানে ছিলাম দেখো যে এটা হচ্ছে ম্যাককর্নির সংজ্ঞা, তো এটা একটু মনে রাখবা, ঠিক আছে? ভিকে চোপড়ার মতে সুশাসন হলো শাসনের একটি পদ্ধতি যা সমাজের মৌলিক মূল্যবোধগুলো দ্ব্যর্থহীনভাবে চিহ্নিত করতে সমর্থ হয়, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসো যে হচ্ছে অক্সফোর্ড ডিকশনারির মতে সুশাসন জিনিসটা কি? শাসনের প্রক্রিয়া, শাসনের ক্ষমতা এবং কর্তৃত্ব, ব্যবস্থাপনা ও কৌশল এবং নিয়ন্ত্রণের ব্যবস্থা হিসেবে সুশাসনকে চিহ্নিত করা হয়েছে। এটা হচ্ছে অক্সফোর্ড ডিকশনারির মতে। আর হচ্ছে আর্ডিয়ান লেফটউইচ, দেখো আর্ডিয়ান লেফটউইচের মতে সুশাসন বলতে অবাধ প্রতিযোগিতামূলক অর্থনৈতিক অবস্থার উন্নয়ন করা, গণতন্ত্রায়ন এবং মানবাধিকার বিষয়ে উন্নয়ন করাকে বোঝায়, ঠিক আছে? এনার সংজ্ঞাটাও কিন্তু একটু গুরুত্বপূর্ণ, এটাও একটু মাথায় রাখবা। তারপরে দেখো কফি আনান। কফি আনানকে কে কে চেনো? কফি আনানকে কে কে চেনো? ইনি কিন্তু হচ্ছে জাতিসংঘের একজন মহাসচিব ছিলেন এবং ওনাকে মানে বেশ কিছু কারণে উনি বিখ্যাত। ভাইয়া সোশ্যাল ওয়ার্কের ক্লাস নেন প্লিজ। ভাইয়া সোশ্যাল ওয়ার্কের ক্লাস নেন প্লিজ। সোশ্যাল ওয়ার্কের ক্লাস তো সম্ভবত সমাজকর্মের ক্লাস তো আছে না? আমাদের তো ইয়েতে আছে, আমাদের কোর্সে আছে, ঠিক আছে? সমাজকর্মের ক্লাস পাবা, রেকর্ডের ক্লাস পাবা। পাবা পাবা আমাদের কোর্সে সোশ্যাল ওয়ার্কের রেকর্ডেড ক্লাস পাবা, ঠিক আছে? সমাজকর্মের রেকর্ডেড ক্লাস পাবা। কেমন? না না ভাইয়া, এটা হচ্ছে আমরা ফ্রি ক্লাস নিচ্ছি। আমরা তোমাদের জন্য আনছি হচ্ছে যারা তোমরা এইচএসসি 27 আছো, 27-এর জন্য হচ্ছে আমরা আনছি মিশন A+ কোর্স, এবং যারা হচ্ছে তোমরা এইচএসসি 26-এর আছো তাদের জন্য আমরা আনছি হচ্ছে কামব্যাক 2.0 কোর্স, ঠিক আছে? কারণ তোমাদের এখন একটা কামব্যাক দরকার। ফার্স্ট ইয়ার অনেক অনেক জায়গায় অনেক কিছু করছো, সো এখন তোমাদের হচ্ছে একটা কামব্যাক দরকার, ঠিক আছে? আর তোমাদের যারা জুনিয়র ব্যাচরা আছে, 27 ব্যাচ, এক ব্যাচ জুনিয়র, তাদের হচ্ছে এখন কি বলবো A+-এর জন্য ফাইট করা দরকার। হ্যাঁ, ইতিহাসের ক্লাসও পাবা, ঠিক আছে? একটু পরে আসতেছি। তো দেখো যে হচ্ছে কফি আনানের মতে সুশাসন মানবাধিকার ও আইনের শাসনের প্রতি
শ্রদ্ধা নিশ্চিত করে, গণতন্ত্রকে শক্তিশালী করে এবং লোক প্রশাসনের স্বচ্ছতা এবং সক্ষমতাকে প্রবর্তন করে। ঠিক আছে, এই জিনিসগুলো একটু একবার জাস্ট রিডিং পড়লেই হবে, ও তো প্রেশার নেওয়ার কিছু নাই। তারপর হচ্ছে বিশ্বব্যাংকের মতে সুশাসন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে উন্নয়নের লক্ষ্যে একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক সম্পদ ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগ করা হয়। বিশ্বব্যাংকের সংজ্ঞাটা একটু ইম্পর্টেন্ট, মনে রাখবা। ঠিক আছে, তাহলে তিনজনের সংজ্ঞাটা একটু এখানে ইম্পর্টেন্স দিবা। এড্রিয়ান লেফটুইচ, তারপর হচ্ছে ম্যাককর্নি, আর হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। ঠিক আছে, ওয়ার্ল্ড ব্যাংক যেহেতু হচ্ছে সুশাসনের সংজ্ঞা নিজে থেকেই দিছিল, বা সুশাসনের স্তম্ভগুলো একটু মনে রাখবা যে 4টা স্তম্ভ আছে। তারপরে আসো, আচ্ছা, তো অনেকে কোর্স সম্পর্কে জানতে চাচ্ছিলা। ঠিক আছে, আমাদের হচ্ছে যারা এইচএসসি তোমরা 26 আছো, এখানে 26-এর জন্য আমরা আনছি হচ্ছে কামব্যাক 2.0 এফআরবি কোর্স। ঠিক আছে, এখানে তোমরা জাস্ট বাংলা ইংলিশ আইসিটিটা দেখতে পাচ্ছ। অনেকে দেখা যাচ্ছে বাংলা ইংলিশ আইসিটি আলাদা করতে চাও বা আলাদা খুঁজো যে ভাইয়া আমার গ্রুপ সাবজেক্ট দরকার নাই, আমি বাংলা ইংলিশ আলাদা আইসিটি আলাদা করব। তারা দেখা যাচ্ছে যে এখানে আলাদা করতে পারো। টোটাল 170টা লাইভ ক্লাস পাবা। ঠিক আছে, এইচএসসি 27-এর যারা আসো, ঠিক আছে, তারাও দেখা যাচ্ছে যে এখানে টোটাল 170টা মতো লাইভ ক্লাস তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, যারা আলাদা করতে চাও। আর যারা কম্বাইন করতে চাও তাদের জন্য তো আমাদের গ্রুপ সাবজেক্টে ইতিহাস, তারপরে হচ্ছে সমাজকর্ম, সমাজবিজ্ঞান, পৌরনীতি, ভূগোল, ঠিক আছে, এই সাবজেক্টগুলো তো তোমরা ক্লাস পাচ্ছই। ঠিক আছে, সো ওইটা ডিফারেন্ট প্রসঙ্গ, আমরা ওইটাতে পরে আসতেছি, আগে পড়ায় ফিরি। তো দেখো, সমাজবিজ্ঞান তো ক্লাস হচ্ছে, তুমি একটু রুটিনটা দেখো যে কে উম্মে হাবিবা সুলতানা, তুমি একটু রুটিনটা দেখো আপু। হ্যাঁ, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমার জাস্ট এখানে কাজ হচ্ছে যে তোমাদেরকে একটু ধরায় দেওয়া। ঠিক আছে, বাকিটা তোমরা দেখা যাচ্ছে যে নিজেরা ইয়ে করবা। ঠিক আছে, জাস্ট আমার কাজ হচ্ছে কি এখানে তোমাদেরকে হেল্প করা। ঠিক আছে, সো বাকি কাজ তো তোমাদের নিজেদেরই করতে হবে। নাম দেওয়া আছে দেওয়া হবে ভাইয়া। তুমি কোর্সে ভর্তি আছো কিনা জানি না, কোর্সে ভর্তি থাকলে দেওয়া হবে। সমাজকর্মের রেকর্ডেড ক্লাস পেয়ে যাবা। আর বিজ্ঞানের যে ক্লাসটা ওটা লাইভ পাবা তোমরা। আচ্ছা, তারপরে আসো, সেটা হচ্ছে যে সুশাসনের আইনগত ও প্রাতিষ্ঠানিক কাঠামো। সুশাসনের আইনগত এবং প্রাতিষ্ঠানিক কাঠামোটা কীরকম, মানে সুশাসন জিনিসটা আসলে আইনের সাথে কিভাবে সম্পর্কিত, এই জিনিসটা এখানে একটু আমাদেরকে একটু বোঝার জিনিস আছে। সেটা হচ্ছে যে দেখো, ফার্স্ট অফ অল যে জিনিসটা আসে সেটা হচ্ছে যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। একটা দেশে যদি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা থাকে সেখানে কিন্তু জনগণের অংশগ্রহণটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। যদিও গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অনেক ধরনের কি বলবো প্রবলেমও আছে, বাট আমরা আজকে প্রবলেমটা নিয়ে কথা বলবো না। তো গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় দেখো যে হচ্ছে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শাসন করা হয়। এতে কিন্তু জনগণ ম্যাক্সিমাম টাইম সন্তুষ্টই থাকে। ঠিক আছে, কারণ তারা যাকে ভোট দিবে সে এসে কিন্তু তাদেরকে শাসন করবে। ঠিক আছে, সো শাসক নিজে থেকে নির্বাচন করে নেওয়ার যে ব্যাপারটা, এটা কিন্তু গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আছে। দ্যাটস ওয়াই এটা কিন্তু এই আইনগত বা প্রাতিষ্ঠানিক কাঠামোর সাথে খুব ভালোভাবে যায়। তারপরে দেখো যে হচ্ছে জনগণের সার্বভৌমের স্বীকৃতি। ঠিক আছে, অর্থাৎ সার্বভৌম ক্ষমতার উৎস যে জনগণ, এই জিনিসটা কে ইন্ডিকেট করে? এটা ইন্ডিকেট করে হচ্ছে আমাদের সুশাসন। অর্থাৎ যেই জায়গায় হচ্ছে জনগণের সার্বভৌম ক্ষমতা থাকবে, বা যেই জায়গায় হচ্ছে জনগণের হাতে ক্ষমতা থাকবে, জনগণ নিজের প্রতিনিধি নিজে নির্বাচিত করতে পারবে, সেখানে কি বুঝতে হবে যে সুশাসন বিদ্যমান। ঠিক আছে, আর হচ্ছে এই জনগণের সার্বভৌমত্বের যে বিষয়টা, এটা হচ্ছে কি সংবিধানে স্বীকৃত থাকবে। ঠিক আছে, সংবিধানে এই জিনিসটা কি স্বীকৃত থাকবে। বলতেছি ক্লাস করো, কোর্সের ব্যাপারে আসবো। ঠিক আছে, ক্লাস করো।
ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা যারা নতুন জয়েন করতেছো তারা প্লিজ লাইভটা একটু শেয়ার করে দিও, ঠিক আছে, এবং তোমাদের ফ্রেন্ডসদেরকে একটু মেনশন করে দিও, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো তারপরে আসো আইনের শাসন প্রতিষ্ঠা। তো দেখো যে হচ্ছে সুশাসন যেই জায়গায় থাকবে, ঠিক আছে, সেই জায়গায় কি আইনের শাসনটা কিন্তু ঠিক থাকবে ভাই। কারণ আইনের শাসন যদি একটা জায়গায় না থাকে, সেই জায়গায় কিন্তু সুশাসন আশা করাটা কিন্তু বোকামি। কারণ দেখো যে হচ্ছে সে এই আইনের শাসনের কাজ কি, দেখো স্বেচ্ছাচারিতা রোধ করা, নাগরিকের অধিকার নিশ্চিত করা এবং নাগরিকের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা। এটা কার কাজ? আইনের কাজ। আর আইন যখন কোনো একটা জায়গায় যখন হচ্ছে আইনের শাসন থাকবে, ঠিক আছে, এটা বিশ্ব ব্যাংকের ওই যে যে চারটা স্তম্ভ আমরা বললাম একটু আগে, ঠিক আছে, ওই চারটা স্তম্ভের মধ্যেও কিন্তু এটা ছিল যে হচ্ছে আইনি কাঠামো। আইন যখন একটা দেশে ঠিকঠাক থাকবে তখন সেই দেশে কি সুশাসন থাকবে, বা সেই দেশে দেখা যাচ্ছে নাগরিকরা সুখে শান্তিতে বসবাস করতে পারবে, ঠিক আছে। আমাদের বাংলাদেশের জন্য যদিও এটা স্বপ্ন, বাট একদিন স্বপ্ন দেখি যে আমাদের দেশটাও ঠিকঠাক মতো যাবে আর কি, বা রান করবে। তো দেখো যে হচ্ছে আইনের শাসনটা কিন্তু সুশাসনের অন্যতম ভিত্তি। তারপরে আসো যে হচ্ছে ক্ষমতার স্বতন্ত্রীকরণ, ঠিক আছে। এখন ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতিটা কি, দেখো যে হচ্ছে তিনটা বিভাগ আছে একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে। তিনটা বিভাগ আছে। ফার্স্টটা হলো হচ্ছে আইন বিভাগ, ফার্স্টটা হচ্ছে আইন বিভাগ, সেকেন্ডটা হচ্ছে শাসন বিভাগ, আর থার্ডটা হচ্ছে বিচার বিভাগ। আইন, শাসন এবং বিচার, এই তিনটা বিভাগের যদি প্রত্যেকের যদি স্বাধীনতাটা নিশ্চিত করা যায়, তাহলে সেই জায়গায় কি সুশাসন প্রতিষ্ঠিত করা সম্ভব হবে। কেন? কারণ দেখো যে হচ্ছে যারা ধরো যে আইন তৈরি করে, ধরো যে হচ্ছে আইন তৈরি কারা করে, আইন তৈরি ধরো যে যারা পার্লামেন্টে আসে, আমাদের জনগণের প্রতিনিধি যারা, তারা করে, ঠিক আছে। এখন ধরো যে হচ্ছে সাপোজ কোনো একটা মন্ত্রী, কোনো একটা মন্ত্রী কোনো একটা মন্ত্রী ধরো, ঠিক আছে, সেই মন্ত্রীর ছেলে ধরো কাউকে খুন করছে, বা ধরো কোনো একটা অপরাধ করছে, সেই মন্ত্রীর ছেলে, তখন যখন এই মন্ত্রীর ছেলেকে যখন কাঠগড়ায় তোলা হবে, ঠিক আছে, তখন কি সেই জায়গায় যদি কোনো বাধা আসে, বা ওই মন্ত্রীর ছেলের যদি বিচার করতে যেয়ে যদি দেখা যাচ্ছে বিচার বিভাগের কোনো ডিফিকাল্টি ফেস করতে হয়, তখন কিন্তু সেখানে কি বুঝতে হবে যে সেখানে সুশাসন নাই। সুশাসন নাই কেন নাই? কারণ বিচার বিভাগের তো স্বাধীনতাই নাই। বুঝতে পারছো? বিচার বিভাগে যদি স্বাধীনতা থাকতো, তাহলে সে মন্ত্রীর ছেলেই হোক আর সে কৃষকের ছেলেই হোক, তার কি বিচার হতো। বাট সেখানে কি বিচার বিভাগের স্বাধীনতা আছে? নাই। উদাহরণ দিচ্ছি, বুঝাচ্ছি আর কি। সো বিষয়টা কাইন্ড অফ এরকম যে তুমি যখন একটা রাষ্ট্রে, তুমি যখন একটা রাষ্ট্রে যখন তুমি হচ্ছে এই আইন, তারপরে শাসন এবং এই বিচার বিভাগ, এই তিনটা বিভাগকে যখন তুমি হচ্ছে স্বাধীন রাখতে পারবা, যখন তুমি তিনটা বিভাগকে কি রাখতে পারবা, স্বাধীন রাখতে পারবা, তখন কি সেখানে সুশাসন নিশ্চিত করা অনেক বেশি ইজি হয়ে যাবে। বাংলাদেশের পক্ষে বলতেছি, ঠিক আছে, বা অন্যান্য দেশের পক্ষে। আচ্ছা, তারপরে আসো সেটা হচ্ছে যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ, ঠিক আছে। ক্ষমতার বিকেন্দ্রীকরণ বলতে আমরা কি বুঝি? ক্ষমতার বিকেন্দ্রীকরণ বলতে আমরা বুঝি যে হচ্ছে ক্ষমতাকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া। অর্থাৎ আমাদের হচ্ছে ধরো ক্ষমতা কিসে পর্যায়ে আছে, যে গ্রাম, হ্যাঁ, গ্রাম থেকে ধরো যে হচ্ছে উপজেলা, উপজেলা থেকে হচ্ছে জেলা, জেলা থেকে হচ্ছে ধরো যে সিটি কর্পোরেশন, ঠিক আছে, সিটি কর্পোরেশন থেকে হচ্ছে ধরো যে সিটি কর্পোরেশন, তারপর হচ্ছে ধরো তোমার বিভাগ, ঠিক আছে, বিভাগ বিভাগ, তারপর হচ্ছে ধরো কি, তারপরে ধরো যে হচ্ছে দেশ বা এরকম, ঠিক আছে। সো দেখো যে হচ্ছে তোমাদেরকে এই যে টাইম লাইনটা দিলাম, দেখো যে হচ্ছে এই যে উপজেলা পর্যায়ে বা পৌরসভা পর্যায়ে, পৌরসভা আছে মাঝখানে, হ্যাঁ, তো যে দেখো যে এই পৌরসভা পর্যায়ে যদি হচ্ছে আমরা সুশাসনটা নিশ্চিত করতে পারি, তাহলে কি আমাদের এই যে ক্ষমতার যে বিকেন্দ্রীকরণটা, অর্থাৎ ক্ষমতা সেন্ট্রালাইজেশন, অর্থাৎ উপজেলা বা পৌরসভা যদি ভালো করে শাসন করে কেউ, বা সিটি কর্পোরেশনও যদি কেউ ভালো করে শাসন করে, নিজেদের মতো করে যদি শাসন করে, কারণ এরা তো স্বাধীন, মানে এরা তো মোটামুটি স্বাধীন, অনেক সিদ্ধান্তই নিজের থেকে নিতে পারে,
তো এরা যদি ঠিকমতো শাসন করে তাহলে কি সেখানে সুশাসন থাকবে। ঠিক আছে, সো এইটাই বুঝাইছে, এইটাই হচ্ছে বিষয়। ঠিক আছে, আইন বিভাগের কার্যকর ভূমিকা, এটা নিয়ে তো একটু আগেই কথা বললাম। ঠিক আছে, যে আইন বিভাগ যদি ঠিকঠাক মতো দেখা যাচ্ছে যে আইন প্রণয়ন করে এবং আইন বাস্তবায়ন করে, সেখানে কি সুশাসন থাকবে। তারপরে হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা। ঠিক আছে, বিচার বিভাগের স্বাধীনতা দেখো, যে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে একটু আগে কথা বললাম। তারপরে আসে হচ্ছে শাসন বিভাগের দায়বদ্ধতা। ঠিক আছে, শাসন বিভাগের জনগণের প্রতি দায়বদ্ধতা থাকতে হবে। ঠিক আছে, যে একজন জনগণের প্রতি যারা দায়বদ্ধ তারাই কিন্তু সুশাসন নিশ্চিত করতে পারে। মৌলিক অধিকারের সাংবিধানিক স্বীকৃতি, এটা তো আর কিছু বলারই নাই। যে বাংলাদেশের সংবিধানের, যখন তোমাদেরকে সংবিধান পড়াবো তখন তোমরা দেখতে পাবা যে হচ্ছে 27 থেকে 44 নম্বর অনুচ্ছেদে কিন্তু মৌলিক অধিকারের কথা কিন্তু বলা আছে। ঠিক আছে, সো এই ইনফরমেশনটা একটু মনে রাখবা। সংবিধানের 27 থেকে 44 নম্বর অনুচ্ছেদে আমাদের কি মৌলিক অধিকারের কথা বলা আছে। তারপরে দেখো যে হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা। ঠিক আছে, অর্থাৎ আমরা যেটাকে বলি বাক স্বাধীনতা বলি, সেই যে বিষয়টা, দক্ষ দায়বদ্ধ আমলাতন্ত্র। ঠিক আছে, যারা আমলা যারা আছে, আমলা বলতে বোঝায় কি, যারা হচ্ছে ধরো তোমার বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি করে। ঠিক আছে, ছোট বড় যেই পোস্টই হোক, তাদেরকেই আমরা বলতেছি কি আমলা, অর্থাৎ যারা শাসন বিভাগের সাথে সম্পর্কিত। ঠিক আছে, তাদেরকে আমরা কি বলতেছি, আমলা। এই আমলারা যদি রাজনৈতিক নিয়ন্ত্রণাধীন হয় তাহলে কিন্তু এরা কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে যে মানে রাজনৈতিক নিয়ন্ত্রণ যদি এদের উপর না থাকে, এরা যদি জনগণকে ঠিকমতো সার্ভিস দেয় তাহলে কি সেখানে সুশাসন নিশ্চিত করা পসিবল হবে। দুর্নীতি দমনের সহায়ক প্রতিষ্ঠান। ঠিক আছে, আমাদের একটা দুর্নীতি দমনের প্রতিষ্ঠান কিন্তু আছে, সেটার নাম কি দুর্নীতি দমন কমিশন, বা এটাকে আমরা সংক্ষেপে বলি হচ্ছে দুদক। ঠিক আছে, দুর্নীতি দমন কমিশন, এটা কি আমাদের দুর্নীতি দমনের যে প্রতিষ্ঠান বা অ্যান্টি কারাপশন ইউনিট আমাদের। ঠিক আছে, বা অ্যান্টি কারাপশন কমিশন। তারপর হচ্ছে ন্যায়পাল। ন্যায়পালটা আমাদের সংবিধানেরই একটা পার্ট, বাট এটা বর্তমানে বিলুপ্ত হয়ে গেছে, এটার আর কোনো অস্তিত্বই নাই। এই ন্যায়পালটা যদি থাকে, এই ন্যায়পালের ক্ষেত্রে কি হয় দেখো, যে হচ্ছে সরকারের যাবতীয় কর্মকাণ্ডের যে দায়বদ্ধতা এবং সততা, এটাই হচ্ছে ন্যায়পাল নিশ্চিত করে। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের যখন দ্বিতীয় অধ্যায় পড়াবো, তোমাদের পেইড ব্যাচের সামনেই যখন তোমাদের পড়াবো, তখন হচ্ছে এখানে 27 থেকে 44 নম্বর অনুচ্ছেদের যে ইয়েটা পার্টটা থাকবে, ওখানেই তোমরা এই জিনিসগুলো দেখতে পারবা। ঠিক আছে, ওকে, চলো তাহলে আমরা আগাই। আমাদেরকে আরও বেশ কিছু ইয়ে পড়তে হবে। দেখো, সুশাসন প্রতিষ্ঠার গুরুত্বগুলো একটু শর্ট করে আমরা দেখি। সেটা হচ্ছে যে দেখো, ন্যায়নিষ্ঠ রাষ্ট্র ব্যবস্থার প্রতিফলন, অর্থাৎ যেখানে সুশাসন প্রতিষ্ঠিত হবে সেখানে কি রাষ্ট্র ব্যবস্থাটা কি স্টেবল থাকবে। তারপরে দেখো যে হচ্ছে অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন, অর্থাৎ যেখানে সুশাসন থাকবে সেখানে অবভিয়াসলি কি আমরা ইকোনমিক্যালি এবং সোশিয়ালি কি আমরা নিজেদেরকে ডেভেলপ করার একটা অপরচুনিটি পাবো। ঠিক আছে, এবং দেখো ইউএনডিপির মতে কিন্তু নাগরিকদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এবং অধিকার বাস্তবায়নের একমাত্র উপায় কি হলো, সুশাসন। ঠিক আছে, তো আমরা যেটা একটু আগেই পড়লাম বা দেখালাম। তারপরে দেখো যে হচ্ছে গণতন্ত্র এবং মানবাধিকার রক্ষা, অবভিয়াসলি সুশাসনের কারণে গণতন্ত্র রক্ষা পাবে এবং সেই সাথে কি মানুষের যে মৌলিক মানবাধিকারগুলো সেগুলোও কি রক্ষা পাবে। সামাজিক ন্যায় ও সমতা প্রতিষ্ঠা, এটা নিয়ে বিস্তারিত কিছুই বলার নাই, কারণ হচ্ছে সুশাসন যেখানে থাকবে সেখানে অবশ্যই কি ন্যায় এবং সমতা প্রতিষ্ঠিত হবে, ইকুয়ালিটি প্রতিষ্ঠিত হবে। ঠিক আছে, নারীকে বেশি দিলাম পুরুষকে কম দিলাম, বা পুরুষকে বেশি দিলাম নারীকে কম দিলাম,
বা নারীকে বেশি দিয়ে দিলাম, এরকম জিনিসটা হবে না। ঠিক আছে, প্রত্যেকটা জায়গায় কি ব্যালেন্স থাকবে। ঠিক আছে, তারপরে দেখো যে হচ্ছে গণতান্ত্রিক অংশগ্রহণ বৃদ্ধি, অর্থাৎ সুশাসনের ওয়ান অফ দ্য মেইন যে সিম্বল সেটা কি, অংশগ্রহণ। আমরা যখন বিশ্বব্যাংকের যে 4টা স্তরে পড়ছিলাম, যে 4টা স্তরে সুশাসনকে ভাগ করা হয়, সেখানে কিন্তু একটা পার্ট ছিল কি, অংশগ্রহণ। ঠিক আছে, সো এই অংশগ্রহণ জিনিসটা কিন্তু এখানে বিদ্যমান। ঠিক আছে, যে সুশাসন যেখানে থাকবে সেখানে কি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে। তারপরে দেখো, হ্যাঁ ভাই আমিই নিব। আচ্ছা ঠিক আছে, তোমরা যারা একটু কমেন্টে কথাবার্তা বলতেছো, ঠিক আছে, ক্লাসে মন দাও। ঠিক আছে, কমেন্টে অপ্রয়োজনীয় কথাবার্তা বললো না। তারপরে দেখো যে হচ্ছে অপচয় এবং সমন্বয়হীনতা রোধ, দুর্নীতি দমন এবং দারিদ্র্য বিমোচন। এইটার বিষয়ে একটু বলি, সেটা হচ্ছে যে যেখানে সুশাসন প্রতিষ্ঠিত হবে বা সুশাসন প্রতিষ্ঠার গুরুত্বই হলো যে হচ্ছে কি, দুর্নীতি সেখানে থাকবে না এবং কি সেখানে কি দারিদ্র্য বিমোচন হয়ে যাবে। অর্থাৎ একটা জিনিস কি, যে হচ্ছে দারিদ্র্যের পার্সেন্টেজটা কমে যাবে। দরিদ্র মানুষজন যে থাকবে না একেবারে তা না, বাট সেখানে কি দারিদ্র্যের পার্সেন্টেজটা কম থাকবে। আরেকটা জিনিস দেখো, সেটা হচ্ছে কি, যে আন্তর্জাতিক সহায়তা এবং উন্নয়ন সহযোগিতা। এখন দেখো যে যেসব দেশে সুশাসন বিদ্যমান নাই, বিশেষ করে ধরো যে আফ্রিকার কিছু দেশে দেখা যাচ্ছে যে এখনো কেওস লেগে থাকে। ঠিক আছে, তো সেই সব জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে যারা আন্তর্জাতিক সহায়তা করতে চায় তারা কি সেখানে সহায়তা করতে পারে না বা করা বন্ধ করে দেয়। কারণ কি, সেখানে সুশাসন নাই। তারা যদি সেটা হেল্পও করে, সেটা কিন্তু কি প্রপারলি ইউটিলাইজেশন হবে না। দ্যাটস ওয়াই তারা সেখানে আন্তর্জাতিক সহায়তার জিনিসটা বন্ধ করে দেয়। সো এটা এখানে বোঝাচ্ছে। G8 সম্মেলনে বলা হয় যে কার্যকর সাহায্যের জন্য স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক সরকার থাকা অত্যাবশ্যক। তারপরে দেখো যে হচ্ছে ঋণ মওকুফ এবং আন্তর্জাতিক স্বীকৃতি। অর্থাৎ কোনো দেশে যদি সুশাসন প্রতিষ্ঠিত হয়, সেখানে কিন্তু অনেক সময় কিন্তু যারা ঋণ দেয়, যেসব সংস্থাগুলো আন্তর্জাতিক সংস্থাগুলো, তারা কিন্তু দেখা যাচ্ছে ঋণ মওকুফ করে দেয় এবং তারা সাহায্য সহযোগিতা করে আর কি। ঠিক আছে, সো এটাইকেই বোঝাচ্ছে। তো দেখো যে হচ্ছে তোমরা যারা এতক্ষণ ধরে মানে এই কোর্সের ব্যাপারে জিজ্ঞাসা করতেছিলা, তাদেরকে একটু বলি। সেটা হচ্ছে যে দেখো, আমরা HSC 26-এর জন্য আনছি হচ্ছে কামব্যাক 2.0 কোর্স। ঠিক আছে, মানবিক বিভাগের তোমরা অলমোস্ট এখানে সবগুলো সাবজেক্টই তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, লাইভ ক্লাসগুলো কিসের পাবা দেখো, বাংলা ইংরেজি ICT তো পাবাই, সাথে তোমরা কি পাবা, অর্থনীতি, যুক্তিবিদ্যা, পৌরনীতি, সমাজবিজ্ঞান, ভূগোল। সমাজবিজ্ঞানের অনেকে বলতেছিল যে সমাজবিজ্ঞানের ক্লাস কোথায়। ঠিক আছে, সো হিয়ার ইট ইজ। তারপরে আসি হচ্ছে যে এখানে তোমরা রেকর্ডেড ক্লাস পাবা হচ্ছে ইতিহাস, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, ইসলাম শিক্ষা, মনোবিজ্ঞান, সমাজকর্ম। ঠিক আছে, সমাজকর্মের ক্লাসও অনেকে খুঁজো। তারপর হচ্ছে ইসলামের ইতিহাস। এইগুলা ক্লাস তোমরা এখানে রেকর্ডেড আকারে পেয়ে যাবা। ঠিক আছে, কারণ সবগুলো লাইভ নেওয়া পসিবল না, সবগুলো তোমাদের পক্ষে লাইভ করাও পসিবল না। ঠিক আছে, সো এই জিনিসগুলা কি তোমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, আর তারপরে দেখো যে হচ্ছে আমরা HSC যারা তোমরা হচ্ছে 27 ব্যাচ আছো, তাদের জন্য কিন্তু আমরা কোর্স আনছি। যাই হোক, সেটা নিয়ে আমরা পরে কথা বলতেছি। তো আসো, পড়ায় আসো। ঠিক আছে, সমাজকর্ম নাই স্যার, কে বললো? এই যে সমাজকর্ম, এই যে সমাজকর্ম, এই যে সমাজকর্ম। ঠিক আছে, অলমোস্ট সব সাবজেক্টই আমরা এখানে রাখার চেষ্টা করছি, কারণ আমরা অনেককে দেখি যে তোমরা অনেক সাবজেক্টই চাও, ক্লাস চাও, কিন্তু তোমরা দেখা যাচ্ছে ক্লাস পাও না। সো আমরা এবার চেষ্টা করছি যে এখানে সবগুলো সাবজেক্টই ইনক্লুডেড করার। ঠিক আছে, অনেকের অর্থনীতি আছে, অনেকে অর্থনীতি ভয় পাও। ঠিক আছে, সো অর্থনীতি আমরা রাখছি, পৌরনীতি রাখছি, তারপরে সমাজবিজ্ঞান রাখছি, সমাজকর্ম রাখছি, ইতিহাস রাখছি, মনোবিজ্ঞান রাখছি। অনেকে মনোবিজ্ঞানে আটকে যাও। ঠিক আছে, অনেকের দেখা যাচ্ছে যে এরকম টেন্ডেন্সি আছে।
ঠিক আছে, মনোবিজ্ঞান যেহেতু একটু যারা মানবিক বিভাগেরই, যারা পিওর মানবিক বিভাগের আছো তারা দেখা যাচ্ছে যে অনেক সময় মনোবিজ্ঞানের অনেক জটিল বিষয়গুলো বুঝতে পারো না, ঠিক আছে। সো তাদের ক্ষেত্রে একটু বেশি প্যারা হয়। তো তোমরা এই দেখা যাচ্ছে যে এইগুলো তোমরা ইয়ে করতে পারো। 27-এর কোর্স নিয়ে আমরা একটু পরে কথা বলতেছি। হিস্ট্রি ক্লাসটা লাইভ দিলে ভালো হতো। হিস্ট্রি ক্লাস আমিই নিছি ভাইয়া, সমস্যা নাই। হিস্ট্রি রেকর্ডেড ক্লাসও দেখা যাচ্ছে যে অনেক পোটেনশিয়ালিটি নিয়ে করতে পারবা, ঠিক আছে। দেখা যাচ্ছে যে তোমরা রেকর্ডেড ক্লাস করার একটা সুবিধা কি, তোমরা নিজের মতো করে তোমরা দেখা যাচ্ছে যে 2x বা 1.5x স্পিডে দিয়ে তোমরা নিজের মতো করে তোমরা স্টাডি করতে পারবা। যদিও এটা আমি প্রেফার করি না, তারপরেও এমার্জেন্সি কেসে কিন্তু তোমরা এই জিনিসটা করতে পারো। অনেক সময় কিন্তু এই জিনিসটা কাজে লেগে যায় ভাই। সো এই জিনিসগুলো একটু মানে সুবিধা অসুবিধা দোনোটাই আছে। আচ্ছা, তারপরে আসো যে হচ্ছে বিশৃঙ্খলা এবং ব্যর্থ রাষ্ট্র রোধ, অর্থাৎ ঠিক আছে নিজেদেরকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া থেকে রোধ করা, জনগণের অংশগ্রহণ বৃদ্ধি, দুর্নীতি এবং একনায়কতন্ত্র প্রতিরোধ। এই জিনিসগুলো কিন্তু যেমন আগে দেখা যাচ্ছে সুশাসন এখনও নাই, ঠিক আছে, এটা আগে এখন বলে লাভ নাই, ঠিক আছে, বাট আগের বিষয়টা কিন্তু দেখো যে হচ্ছে আগে কিন্তু এই যে একনায়কতন্ত্র যে বিষয়টা, ঠিক আছে, এই একনায়কতন্ত্র বিষয়টা কিন্তু আগে ওতপ্রোতভাবে জড়িত ছিল, ঠিক আছে। আগে আমাদের ভোটাধিকার ছিল না, আমরা অনেক দিক দিয়ে দেখা যাচ্ছে যে আমরা কথা বলতে পারতাম না, ভয়েস রেজ করতে পারতাম না, গণমাধ্যমের স্বাধীনতা ছিল না, জনগণের অংশগ্রহণ ছিল না, ঠিক আছে, মৃত মানুষ এসে ভোট দিয়ে যেত, মানে এগুলো উদাহরণ দিচ্ছি আর কি। সো এই একনায়কতন্ত্র জিনিসটা হচ্ছে এইরকমই, যে দুর্নীতি এবং একনায়কতন্ত্র এই দুটো একই সূত্রে গাথা। আবার অনেকের জীবনে একনায়কতন্ত্র ভিন্ন ধরনের, বুঝছো। তোমরা যারা দেখা যাচ্ছে যে ধরো যে মানে তোমরা তো এখন কি বলবো উঠতি বয়সী, যাই হোক কিছু বলার নাই, ঠিক আছে। তোমরা যারা দেখবা যে হচ্ছে তোমরা যারা মানে যদিও আমি এটা প্রেফার করি না, বাট তোমরা যারা দেখা যাচ্ছে যে ধরো ফিউচারে তোমরা বিয়ে শাদী করবা, ঠিক আছে, ফিউচারে তো করবা একটা না একটা টাইমে, তখন দেখবা যে তোমার ঘরে, ঠিক আছে, সাপোজ তুমি যদি ছেলে মানুষ হও, ঠিক আছে, তোমার ঘরে তোমার যে স্ত্রী দেখবা যে হচ্ছে একনায়কতান্ত্রিক একটা আচরণ করতেছে, ঠিক আছে, বাট এই জিনিসটা কিউট, কাইন্ড অফ কিউট, ঠিক আছে, বাট তুমি তখন দেখতে পাবা, ঠিক আছে, তখন তুমি তাকে ফ্যাসিস্ট বলে ডাকলে ভুল হবে না, ঠিক আছে, ফ্যাসিস্ট বলে ডাকলেও ভুল হবে না, মুসলিনি রাগ করবে না, ওকে। মুসলিনি কিন্তু ফ্যাসিস্ট, মানে মুসলিনির থেকে তো এটা আসছে, ফ্যাসিকো শব্দ থেকে ফ্যাসিস্ট আসছে। সো এটা বললাম আর কি, যে তখন তোমার জীবনের ফ্যাসিস্ট হয়ে যাবে হচ্ছে তোমার স্ত্রী আর কি, স্ত্রী বা স্বামী, এক একজনের ক্ষেত্রে এক এক রকম, ঠিক আছে। তারপরে দেখো যে হচ্ছে আসি, ঠিক আছে, অপ্রাসঙ্গিক কথা বললাম অনেক। তো দেখো যে হচ্ছে সুশাসনের প্রতিবন্ধকতাগুলো দেখো যে হচ্ছে শান্তি এবং স্থিতিশীলতার সংকট, দারিদ্র্য, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা, তারপরে হচ্ছে ধরো যে দুর্নীতি, এগুলো কিন্তু সুশাসন প্রতিষ্ঠায় মূল বাধা, ঠিক আছে। দুর্নীতিটা বলতে পারো, আমলাতন্ত্রের সংস্কার এটা বলতে পারো, দারিদ্র্যটা বলতে পারো, ঠিক আছে, কারণ দারিদ্র্যের কারণে কি অপরাধ একটু বেশি হয়, তুলনামূলক অপরাধগুলো বেশি হয়। নেতৃত্বের সংকট এটাও বলতে পারো, তারপরে হচ্ছে প্রাতিষ্ঠানিকীকরণ এটাও বলতে পারো, ঠিক আছে। প্রাতিষ্ঠানিকীকরণ বলতে কি বোঝায়, এটা ধরো যে হচ্ছে তোমার যে আইন শাসন এবং বিচার বিভাগের যে স্বাধীনতাটা আছে বা বিচার বিভাগের যে কার্যকারিতাগুলো আছে, এই তিনটা বিভাগের যে কার্যকারিতাগুলো আছে এটাকে বোঝায়। তারপরে ধরো যে হচ্ছে তোমার রাজনীতিতে সামরিক হস্তক্ষেপ, এটাও একটা সুশাসন প্রতিষ্ঠায় মূল বাধা বলতে পারো। ই গভর্নেন্সের অনুপস্থিতি এটাও বলতে পারো, ঠিক আছে। সুশাসনের প্রতিবন্ধকতা অনেকগুলোই বলা যায়। তারপরে আসো যে হচ্ছে সুশাসনের প্রতিবন্ধকতা থেকে উত্তরণের উপায়। এটা ফার্স্টেই যে উপায়টা বলা হয় সেটা হচ্ছে কি, নাগরিকের সচেতনতা বৃদ্ধি, অর্থাৎ আমরা যদি নিজেরা একটু সচেতন হই তাহলে কি আমরা সুশাসন নিশ্চিত করতে পারবো, বা আমরাই দেখা যাচ্ছে যদি একটু নিজেরাই ভয়েস রেজ করি অনেক প্রবলেমের সমাধান কিন্তু এখানে হয়ে যাবে। তারপরে দেখো যে হচ্ছে শুদ্ধাচার প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধ, দারিদ্র্য বিমোচন, এই জিনিসগুলো তো আছেই, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার আইনের শাসন প্রতিষ্ঠা, এটা হচ্ছে একটা মূল ওয়ান অফ দ্য মেইন রিজন, ঠিক আছে। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। ভাইয়া আমলাতন্ত্র কি? আমলাতন্ত্র হচ্ছে তোমার
আমলাতন্ত্র, আমলা বলা হয় মূলত কাদেরকে জানো? যারা দেখা যাচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আছে তাদেরকে আমরা একত্রে কি বলি? আমলা বলি। আর এই যে সিস্টেমটা তাদের যে হচ্ছে এই যে পুরো যে সিস্টেমটা, অর্থাৎ আমলাদের যে পুরো সিস্টেমটা বা আমলাদের যে পুরো কাজ করার যে প্রক্রিয়াটা বা তাদের যে হচ্ছে এই কাজ করার ধরনটা, এটাই হচ্ছে মূলত আমলাতন্ত্র। ঠিক আছে, এটাকেই বলা হয় হচ্ছে মূলত আমলাতন্ত্র। ঠিক আছে, এটাকেই আমলাতন্ত্র বলা হয়, অর্থাৎ আমলাদের তৈরিকৃত যে সিস্টেমটা। এখন দেখো যে আমলাতন্ত্রের মধ্যে আমলাতন্ত্র যদি ভালো হয়, আমলাতন্ত্র যদি ভালো হয়, অর্থাৎ আমলাতন্ত্র যদি রাজনৈতিক প্রভাব মুক্ত হয়, আমলাতন্ত্র যদি হচ্ছে দেখা যাচ্ছে যে বহিরাগত কোনো প্রভাব যদি মুক্ত হয়, সেই আমলাতন্ত্র কি করবে? সেই আমলাতন্ত্র কি সুশাসন প্রতিষ্ঠা করতে পারবে। আর আমলাতন্ত্র যদি খারাপ হয়, সাপোজ ধরো যে আমলাতন্ত্র খারাপ, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, আমলাতন্ত্র যদি খারাপ হয়, আমলাতন্ত্র খারাপ হলে কি হবে ভাই? আমলাতন্ত্র খারাপ হলে সেই জায়গায় সুশাসন প্রতিষ্ঠিত হবে না। সেই জায়গায় তখন কি হবে? যে আমলাতন্ত্র খারাপ মানে কি? সরকারি কোনো একটা দপ্তরে তুমি সাপোজ কোনো একটা কাজ নিয়ে গেছো, কিন্তু সেখানে আমলাতন্ত্র বলতেছে যে ভাই আপনি একটু টেবিলের নিচ দিয়ে, বলতেছে যে টেবিলের নিচ দিয়ে আপনি একটু টাকাটা দেন। সাপোজ বলতেছে, তোমার সাপোজ বললো যে ভাইয়া টেবিলের নিচে হাত দিয়ে দিছে, মানে ওর তো স্বভাব ওই রকম, ও বলে যে টেবিলের নিচে হাত দিয়ে বসে আছে, যে তুমি কখন ওরা টাকা দিবা ও তোমারে কাজ করে দিবে খাটাখাট। তো এই যে খারাপ সিস্টেমটা এতদিন ধরে যে বিল্ড আপ হয়েছে, এই জিনিসটা কি? এই জিনিসটা কি সুশাসনের পথে, সুশাসন প্রতিষ্ঠার পথে একটা বড় বাধা। ভাইয়া আমি আমলা হতে চাই, তাহলে তুমি বিসিএস দাও। তন্ময় হোসেন সিয়াম, তোমাদের ইকোনমিক্স ইনস্ট্রাক্টর, এখানে আইসা আমার এই এতে ক্লাসে এসে সে কমেন্ট করে যে আমি আমলা হতে চাই। ওকে কি করা উচিত? তুমি বিসিএস দাও ভাইয়া। বেরিদা মুসলিনি আপনার কথা শুনে বলবে যা বাবা, এভাবে তো ভেবে দেখিনি। আসলেই তাই, মানে তুমি দেখো যে, যাই হোক ফ্যাসিস্ট নিয়ে আর বেশি কিছু বলবো না, ঠিক আছে। বিসিএস ক্যাডার, হ্যাঁ বিসিএস ক্যাডার তো আপনি, যাই হোক আপনি হবেন। সো আচ্ছা, অপ্রাসঙ্গিক কথা বাদ দিই, আসো। তো দেখো যে হচ্ছে স্বাধীন বিচার বিভাগ, যেটা বললাম যে হচ্ছে 3টা বিভাগে স্বাধীনতা থাকতে হবে, আর হচ্ছে জবাবদিহিতামূলক প্রশাসন এবং হচ্ছে আমলাতান্ত্রিক জবাবদিহিতা। সো সব মিলায়ে একটা সুশাসন প্রতিষ্ঠায় এই প্রতিবন্ধকতাগুলো থাকে, সেগুলো থেকে উত্তরণের উপায়গুলো আমরা দেখলাম। এবার আসো যে হচ্ছে সরকারের করণীয় কি কি, সরকার কি কি করতে পারে। এগুলো খুবই ইজি। সেটা হচ্ছে যে সরকার ফার্স্টে নাগরিকদের উন্নয়নে কাজ করতে পারে, অর্থাৎ মানব সম্পদের উন্নয়ন করতে পারে, আইনসভাকে কার্যকর করে তুলতে পারে, অর্থাৎ যারা আইন প্রণয়ন করে বা যারা আইন বানায় তাদের থেকে দেখা যাচ্ছে যে তারা ভালো ভালো কিছু আইন তারা বিল্ড আপ করতে পারে। যেমন এখন তোমরা রিসেন্টলি দেখবা যে অনেক অনেক রেপ হচ্ছে, ঠিক আছে, রিসেন্টলি রেপ আর মার্ডার অনেক বেড়ে গেছে। তো এইগুলোর যে শাস্তিগুলা বা এগুলোর যে ধরো শাস্তির যে মেয়াদগুলা, বা ধরো যে এগুলো ডিরেক্ট কিন্তু কোনো মেয়াদ ডিজার্ভ করে না, এগুলো ডিজার্ভ করে কি ডিরেক্ট ডেথ পেনাল্টি বা মৃত্যুদণ্ড। তো ধরো যে সবগুলো আইন প্রণেতারা যদি পার্লামেন্টে বসে এমন একটা আইন বানালো যে ঠিক আছে যারা দেখা যাচ্ছে এরকম রেপিস্ট থাকবে তাদেরকে 24 ঘন্টার মধ্যে তাদেরকে হচ্ছে আইডেন্টিফাই করা হবে, 72 ঘন্টার মধ্যে তাদেরকে কি বিচার করা হবে, এবং কি তাদের দ্রুত বিচার করে 1 সপ্তাহের মধ্যে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বা তারও কম সময়ে। তাহলে কি হবে, এই আইনটা যখন তৈরি হয়ে যাবে তখন কি দেখবা যে রেপের পার্সেন্টেজ অলরেডি অর্ধেক নেমে গেছে, ঠিক আছে। বাট আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে স্যাডলি এই জিনিসগুলো আসে না বা এই জিনিসগুলো হয় না। বাট এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমাদেরই কিন্তু ভয়েস রেজ করা উচিত। তুমি একটা জিনিস দেখো যে তুমি বাইরে বের হচ্ছ, তুমি সেফ না ভাই। আমি আমার মা বা বোনকে আমি বাইরে পাঠাচ্ছি, আমার টেনশন করতে হচ্ছে যে তারা কেমন আছে বা তারা মানে কি করতেছে, ঠিক আছে। তোমার ঘরে তোমার যারা মা বোনরা আছে তারা দেখা যাচ্ছে সেফ না। সো এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমাদের ভয়েস রেজ করা উচিত যদি আমরা সুশাসন নিশ্চিত করতে চাই আমাদের দেশে, ঠিক আছে। তাহলে আমাদের এই জিনিসগুলো নিয়ে ভয়েস রেজ করা উচিত যে এমন কোনো আইন করা হোক যে আইনটা কি আমাদেরকে
প্রপারলি প্রোটেকশন দিবে, এই জিনিসগুলো বলতেছে যে আইনটাকে কার্যকর করে তোলা বা আইনসভাকে কার্যকর করে তোলা। ঠিক আছে, আইনসভা যখন কার্যকর থাকবে আইন এমনিতেই কার্যকর হবে। না এগুলো একদম তোমার হচ্ছে, আমি চেষ্টা করতেছি যে তোমাদেরকে একদম বেসিক থিওরি থেকে এমসিকিউ প্লাস সৃজনশীল দুইটা জিনিসই পড়ানো। ঠিক আছে, এই অধ্যায় শেষে আমরা বেশ কিছু এমসিকিউ এবং সৃজনশীল প্র্যাকটিস করব, যেন তোমরা ঠিকমতো পড়তেছো কি না এই জিনিসটা তোমরা যেন ভালোভাবে ধরতে পারো। ই গভর্নেন্স কি? ই গভর্নেন্স হচ্ছে যে এমন একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা হচ্ছে কি তোমার নাগরিক সেবার মধ্যে তোমার হচ্ছে তথ্য প্রযুক্তির ব্যবহারকে কি নিশ্চিত করবে এবং কি তথ্য প্রযুক্তির মাধ্যমে নাগরিক সেবাটা দ্রুত পৌঁছে দেবে। তুমি পাসপোর্টের একটা আবেদন করতে চাও, পাসপোর্ট বানাইতে তুমি একটা আবেদন করতে চাও, তুমি পাসপোর্ট অফিসে গেলা, পাসপোর্ট অফিসে যেয়ে তোমার অনেক হ্যাসেল ট্যাসেল নিয়ে তোমার তারপরে করতে হলো, বাট তুমি কিন্তু এখন তুমি বাসায় বসে কি তুমি পাসপোর্টের আবেদন বা এনআইডির আবেদন করে ফেলতে পারো। তারপরে তোমার পেপারস নিয়ে ওই যাওয়ার যে বিষয়টা বা ফিঙ্গারপ্রিন্ট দেওয়া বা হচ্ছে ছবি তোলার যে বিষয়টা সেই জিনিসটা কিন্তু আসে। এই যে তথ্য প্রযুক্তির মাধ্যমে আমি যখন জনগণকে সম্পৃক্ত করলাম বা যখন আমি জনগণের সাথে জনগণের জীবনযাত্রার মানকে যখন আমি উন্নত করলাম, সেটাকে আমি কি বলতেছি? ই গভর্নেন্স বলতেছি। তো দেখো যে হচ্ছে সরকার কি করতে পারে, শুদ্ধাচারের চর্চা করতে পারে। ঠিক আছে, তারপর হচ্ছে গণমাধ্যমের বাক স্বাধীনতা নিশ্চিত করতে পারে। তাহলে গণমাধ্যম যখন সরকারের কোনো একটা উদ্যোগ নিয়ে সমালোচনা করবে, তখন কি সরকার সেটাকে সংশোধন করার চেষ্টা করবে। স্বাধীন এবং নিরপেক্ষ নির্বাচন, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা, সিটিজেন চার্টার প্রণয়ন। সিটিজেন চার্টারটা কি? অনেকের মনে প্রশ্ন আসতে পারে। সিটিজেন চার্টার হলো যে এমন একটা ধরো যে তালিকা, যেখান থেকে নাগরিকরা দেখতে পারবে যে তারা কি কি সেবা নিতে পারবে সরকারের থেকে, তারা কোন কোন বিষয়ে তারা সেবা নিতে পারবে। সেবার যে তালিকাটা সেটাকে আমরা বলতেছি কি? সিটিজেন চার্টার। ঠিক আছে, সরকারের যে সেবার যে তালিকাটা বা সরকারের সেবা দেওয়ার যে হচ্ছে ক্রাইটেরিয়াগুলো, এগুলোকে আমরা বলতেছি সিটিজেন চার্টার। ঠিক আছে, সো এই সুশাসনের মাধ্যমেই দেখো যে একটা নাগরিক কিন্তু সিটিজেন চার্টারের মাধ্যমে কিন্তু দেখো যে হচ্ছে একটা নাগরিক জানতে পারে যে সে কোন সরকারি দপ্তর থেকে কি সেবা পেতে পারে। ঠিক আছে, সে পাসপোর্ট অফিস থেকে কি ধরনের সেবা পেতে পারে, সে এমবাসি থেকে কি ধরনের সেবা পেতে পারে, এই জিনিসগুলো সে কিভাবে জানতে পারে? সিটিজেন চার্টারের মাধ্যমে জানতে পারে। ঠিক আছে, ক্লাস কখন শেষ হবে ভাইয়া? এত অধৈর্য হলে হবে? এখনো তো আরো বহুত পথ যাওয়া বাকি। তো দেখো যে হচ্ছে নাগরিকের দায়িত্ব কর্তব্যগুলো একটু দেখি, শেষ হবে একটু পরে শেষ করে দিব। তো দেখো যে হচ্ছে নাগরিকের দায়িত্ব কর্তব্যগুলো দেখি। অবশ্যই আমাদের জবাবদিহিতা থাকতে হবে, সিদ্ধান্ত গ্রহণে নারী পুরুষের সমান অংশগ্রহণ থাকতে হবে, মূল্যবোধের চর্চাটা থাকতে হবে, যেগুলো মেইন সেগুলো তোমাকে আমি বলতেছি। তারপর হচ্ছে কি নীতি নৈতিকতা এবং আদর্শের অনুশীলন থাকতে হবে, নাগরিকদের সচেতনতা থাকতে হবে। সো এই জিনিসগুলো থাকলেই মোটামুটি কি নাগরিকদের এগুলোই হচ্ছে রেসপন্সিবিলিটি যারা সুশাসন নিশ্চিত করতে চায়। কারণ আমরা ভয়েস রেজ না করলে কি সুশাসন নিশ্চিত হবে না। হ্যাঁ, লাইভে হবে। কামব্যাক 2.0 বলো, তারপরে তোমাদের এইচএসসি 27 ব্যাচের জন্য যে মিশন এ প্লাস বলো, সেখানেও কিন্তু সবগুলো ক্লাসই দেখা যাচ্ছে যে যেগুলো ক্লাস আমাদের লাইভে নেওয়ার কথা, পরিনীতি, তারপরে অর্থনীতি, যুক্তিবিদ্যা, সো এই ভূগোল, এই ক্লাসগুলো আমরা লাইভে নিব। মূল্যবোধ কি? মূল্যবোধ হচ্ছে তোমার ভালো এবং খারাপের মূল্যবোধ হচ্ছে ভালো এবং খারাপের মধ্যে পার্থক্য বোঝা। মূল্যবোধ
মূল্যবোধ জিনিসটা হচ্ছে কি, যে ভালো এবং খারাপের মধ্যে পার্থক্য বোঝা, অর্থাৎ কোন জিনিসটা ভালো এবং কোন জিনিসটা খারাপ, এই যে পার্থক্য বোঝার যে প্রক্রিয়াটা, সেটাকে আমরা কি বলতেছি? মূল্যবোধ বলতেছি। ঠিক আছে না? অলরেডি অনেকের এনার্জি কমে গেছে। ঠিক আছে, আমি গত ক্লাসে একটা জিনিস লক্ষ্য করছি যে তোমরা দেখা যাচ্ছে যে এটা খুবই স্বাভাবিক বিষয়, আমি নিজেও এটা প্রেফার করি না। তোমরা দেখা যাচ্ছে যে 1 ঘন্টার কাছাকাছি বা তোমরা প্রথম 40-45 মিনিট খুব মনোযোগী থাকো বা প্রথম আধা ঘন্টা খুব মনোযোগী থাকো, তারপর থেকে কিন্তু কি ভিউয়ার্স কাউন্ট কমা শুরু করে, বা দেখা যাচ্ছে যে তোমরা অনেকে একটু যাই, একটু ঘুরে আসি, বা একটু ফেসবুকে একটু রিল স্ক্রল করি বা করি, মানে অনলাইনে ক্লাস করার যে প্রবলেমগুলো সেগুলো বলতেছি। বাট এরকম কিন্তু কখনো করা যাবে না। তুমি যখন ক্লাস করতে বসছো, তোমাকে একদম মানে ফোনটাকে এরকম ল্যান্ডস্কেপ মোডে দিয়ে তোমাকে জাস্ট একদম এরকমভাবে ক্লাস করতে হবে, যে আমি বই খাতা নিয়ে জাস্ট নোট করবা আর ক্লাস করবা। সো এই জিনিসটা যদি তোমরা প্র্যাকটিস করতে পারো, তোমাদের জন্য শেষ করে দেব। আমার তো বাকি আছে এখন। সো এই জিনিসটা তোমাদেরকে কি নিশ্চিত করতে হবে। ঠিক আছে, তারপরে দেখো যে হচ্ছে সামাজিক সুশাসনের গুরুত্বগুলো দেখো, যে হচ্ছে সামাজিক অধিকার প্রতিষ্ঠা, নিরাপত্তা নিশ্চিতকরণ, দারিদ্র্য বিমোচন, এগুলো হচ্ছে তোমার বেসিক কিছু গুরুত্ব। সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষা, সামাজিক মূল্যবোধের অবক্ষয় রোধ, এই জিনিসগুলো তোমার সুশাসনের গুরুত্ব হিসেবে বিবেচনা করা হয়। আর তোমরা যেটা 27-এর কোর্সের কথা বলতেছিলাম, যে দেখো 27-এর জন্য কিন্তু আমরা আনছি যে হচ্ছে মিশন A+ কোর্স। তোমাদেরকে যেটা বলতেছিলাম, যেখানে তোমরা বাংলা, ইংলিশ, ICTও পাবা, আবার দেখা যাচ্ছে যে মানবিক বিভাগের যেই সকল গ্রুপ সাবজেক্টগুলো আছে সেগুলো তোমরা পাবা। ঠিক আছে, 26কেও যা দিচ্ছি আমরা 27কেও তাই প্রোভাইড করব ইনশাল্লাহ। ঠিক আছে, সো এই হচ্ছে তোমাদের আর কি 27 নিয়ে ইয়া। আর তোমরা যারা দেখা যাচ্ছে শুধু মানবিক বিভাগের সাবজেক্টগুলোই করতে চাচ্ছ, তাদের জন্য আমাদের কি সেটারও অপশন আছে। তো দেখো যে হচ্ছে রাজনৈতিক ক্ষেত্রে সুশাসনের গুরুত্ব, অবশ্যই রাজনৈতিক ক্ষেত্রে দেখো যে হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করা, বা হচ্ছে তোমার রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি। ঠিক আছে, রাজনৈতিকভাবে যখন আমরা সচেতন হব, তখন কিন্তু কি অনেক জিনিসই আমাদের জন্য ইজি হয়ে যাবে। নাগরিকের মতামত গ্রহণ করা, ঠিক আছে, যেটা দেখা যাচ্ছে যে আমাদের প্রিভিয়াস যে রেজিম ছিল সেখানে কিন্তু এই জিনিসটা ছিল না, যে নাগরিকের মতামত গ্রহণ করা, অর্থাৎ কোনো নাগরিক যে আমাদের সমালোচনাও করতে পারে, সমালোচনা নেওয়ার মন মানসিকতা নাই। ওই সমালোচনা করছে মানে কি, ওরে পাঠায় দাও, ঠিক আছে, বা ওরে গুম করে দাও, আয়না করে দিয়ে দাও। সো বিষয়টা হচ্ছে এরকম, মানে উদাহরণ দিচ্ছি আর কি। ঠিক আছে, সো তারপরে হচ্ছে জবাবদিহিতা নিশ্চিতকরণ, স্বচ্ছতা আনয়ন, বিকেন্দ্রীকরণ, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, তারপর হচ্ছে স্বেচ্ছাচারী ক্ষমতার বিলুপ্তি, দলীয়করণ রোধ। এগুলা মূলত হচ্ছে কি তোমার রাজনৈতিক ক্ষেত্রে সুশাসনের গুরুত্বগুলো নিশ্চিত করে। দলীয়করণ রোধ মানে কি? দলীয়করণ রোধ মানে হচ্ছে যে রাজনীতি যে হচ্ছে বিষয়টা, সেটাকে হচ্ছে দলীয়করণ করে না ফেলা। অর্থাৎ আমার আমার দলের কেউ কোথাও গেছে, তাকে আমি একটা আনফেয়ার অ্যাডভান্টেজ দিয়ে দিব, এই জিনিসটা না করা, এটাকেই বলা হচ্ছে কি দলীয়করণ রোধ। ওকে, স্বচ্ছতা হচ্ছে ট্রান্সপারেন্সি, অর্থাৎ তোমার হচ্ছে তোমার একটা জায়গায় বা একটা ক্ষেত্রে তুমি কতটুকু আসলে স্বচ্ছ বা তুমি কতটুকু ক্লিয়ার। ঠিক আছে, তোমার মধ্যে যদি এখন ধরো যে একটা ফল, ধরো এটা একটা ফল, এখন এই ফলে যদি হচ্ছে ভেজাল থাকে, ওই ফলটা তো তুমি খাবা না। ঠিক আছে, আর ওই ফলটা যদি ভালো থাকে, তুমি ওই ফলটা কি অবশ্যই খাবা। সো এই জিনিসটা অনেকটা ওরকম, যে স্বচ্ছতা মানে কি কোথাও কোনো ভেজাল নাই, সোজা বাংলা ভাষায়। হুম, বাহ, একজন খুব সুন্দর একটা সংজ্ঞা দিছো মূল্যবোধের। হ্যাঁ, এটাই এটাই ইয়া, আমরা যখন সামনে 3য় অধ্যায় মূল্যবোধ, আইন, স্বাধীনতা, সাম্য, এই যেই চ্যাপ্টারটা আছে, এটা যখন আমরা পড়তে যাব এই সংজ্ঞাটা লাগবে। ঠিক আছে, খুব সুন্দর একটা সংজ্ঞা দিছো, বাট আমি জাস্ট একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি কোনো জিনিস। ঠিক আছে, তো দেখো যে হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসনের গুরুত্ব দেখো, যে হচ্ছে
অর্থনৈতিক উন্নয়নের প্রয়োজনে দেখো যে হচ্ছে 1980-র দশকে আফ্রিকার অর্থনৈতিক অধঃপতনের পর কি বিশ্বব্যাংক সুশাসনের প্রয়োজনীয়তা তুলে ধরে, ঠিক আছে। তারপরে কিন্তু বিশ্বব্যাংক সুশাসনের যে 4টা স্তম্ভ সেটাকে ইন্ট্রোডিউস করায়। তারপরে আসলে হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের ভূমিকা, অর্থাৎ নিম্নায়ন দেশকে মধ্যম উন্নত দেশে পরিণত করতে সুশাসন অপরিহার্য, ঠিক আছে। তারপরে আসো যে হচ্ছে গুড গভর্নেন্স ইনিশিয়েটিভস ইন ইন্ডিয়া। এই বইটাতে বায়ুনন্দন তিনি কি করেছেন, তিনি হচ্ছে কয়েকটা বৈশিষ্ট্য উল্লেখ করছেন, যে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, সম্পদের অধিকারের নিশ্চয়তা, ঠিক আছে। তারপর হচ্ছে বাজার অর্থনীতির বিকৃতি দূরীকরণ। তিনি এখানে বিভিন্ন কিছু ইনিশিয়েটিভের কথা বলছেন, যে ইনিশিয়েটিভগুলো নিলে একটা রাষ্ট্র কি অর্থনৈতিকভাবে স্টেবল হতে পারবে, অ্যাজ ওয়েল অ্যাজ সেখানে কি সুশাসন প্রতিষ্ঠিত হবে। বিশ্বব্যাংকের দৃষ্টিতে দেখো সুশাসনের একটি প্রধান উপাদান হলো দুর্নীতি নিয়ন্ত্রণ, যা অর্থনৈতিক খাতে বেশি প্রযোজ্য, ঠিক আছে। দুর্নীতি নিয়ে একটু আগে কথাবার্তা বলছি। তারপরে দেখো যে হচ্ছে অর্থনীতি সুশাসনের ফলাফলগুলো দেখো কি, যে রাষ্ট্রীয় সম্পদের সঠিক এবং সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে। তারপরে দেখো কি জাতীয় আয় বৃদ্ধি হবে, অর্থাৎ হচ্ছে জিএনপি। জিএনপিটা কি? জিএনপিটা এইভাবে মনে রাখবা যে কোন একটা চূড়ান্ত দ্রব্যের যে হচ্ছে মোট জাতীয় আয়, সেটাকে আমরা কি বলতেছি, সহজ ভাষায় সেটাকে আমরা বলতেছি কি জিএনপি, ঠিক আছে। সেটাকে আমরা বলতেছি জিএনপি। অর্থাৎ কোন একটা দেশে যখন হচ্ছে কোন একটা চূড়ান্ত দ্রব্য সামগ্রী বা হচ্ছে ধরো তোমার কোন একটা সেবা, চূড়ান্ত একটা সেবা, সেটা যখন সেটার যে মোট মূল্যটা সেটাকে আমরা কি বলতেছি, সেটাকে আমরা বলতেছি হচ্ছে জিএনপি, ঠিক আছে। তো জাতীয় আয় বৃদ্ধি এবং আয় বন্টনের নিশ্চয়তা, তারপর হচ্ছে বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতা কমে যাওয়া, এই জিনিসগুলা কি সুশাসনের বা অর্থনৈতিক সুশাসনের ফলাফল হিসেবে বিবেচনা করে। আচ্ছা, তারপরে আসো আমরা চটচট করে কিছু এমসিকিউ দেখে ফেলি, তারপরে আমরা সৃজনশীল দেখে চ্যাপ্টারটা সমাপ্ত করে দিব। তো দেখো যে হচ্ছে সুশাসনের ইংরেজি প্রতিশব্দ কি, এমসিকিউ গুলো একটু আমার সাথে সাথে উত্তর দিবা, ঠিক আছে, যদি উত্তর দিয়ে রাখছি আমি তারপরেও। তো দেখো সুশাসনের ইংরেজি প্রতিশব্দ গুড গভর্নেন্স, ঠিক আছে। গভর্নেন্স শব্দটা কোত্থেকে আসছে, কুবের নাও থেকে আসছে, ঠিক আছে। গ্রিক শব্দ কুবের নাও থেকে আসছে, যেটা অর্থ কি জাহাজ পরিচালনা করা, বা জাহাজ পরিচালনা থেকে শব্দটা আসছে। তারপরে দেখো যে হচ্ছে সুশাসনের জন্য প্রয়োজন কি, আইনের শাসন। অবভিয়াসলি আইনের শাসন যেখানে নাই সেখানে সুশাসনও নাই। তারপরে দেখো যে হচ্ছে বিশ্বব্যাংকের কত সালের সমীক্ষায় সর্বপ্রথম সুশাসন প্রত্যয়টি ব্যবহার করা হয়, 1989 সালে। আর বিশ্বব্যাংক কত সালে 4টা স্তম্ভ ঘোষণা করে, 2000 সালে। সুশাসনের 4টা স্তম্ভ 2000 সালে ঘোষণা করে। সুশাসনের ধারণাটি কোন সংস্থা কর্তৃক উদ্ভাবিত, বিশ্বব্যাংক। তারপরে আসো যে তোমাদেরকে যেটা বলতেছিলাম যে হচ্ছে কামব্যাক 2.0 তোমাদের যে এইচএসসি 26-এর জন্য যে আমরা কোর্সটা আনছি, সেখানে দেখো যে এই ক্লাসগুলো তোমরা পাবা, ঠিক আছে। বাংলা, ইংলিশ, আইসিটি সহ আমরা মানবিক বিভাগের অলমোস্ট সব ক্লাসই কিন্তু আমরা এখানে কভার করার চেষ্টা করতেছি। তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও, কারণ আমাদের ক্লাস শুরু হবে কবে থেকে, 15 নভেম্বর থেকে শুরু হবে, ঠিক আছে। বাট তার আগের যে ফ্রি ক্লাসগুলো আমরা নিচ্ছি সেগুলো করে তুমি ডিসাইড করবা যে তুমি এই কোর্সে আসবা কিনা, ঠিক আছে। অলওয়েজ ক্লাস করে তারপরে ডিসাইড করবা, ভালো লাগলে আসবা, না লাগলে ঠিক আছে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। জাস্ট তবে একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে যে তুমি যে জায়গা থেকে সর্বোচ্চ পোটেনশিয়ালটা পাচ্ছ বা সর্বোচ্চ এফোর্টটা পাচ্ছ সেখানে তুমি যাবা বা সেখানে তুমি পড়বা। আমরা এই জিনিসটা এনশিওর করি, এডুকেশনের প্রত্যেকটা এখানে যারা প্রত্যেকটা ইনস্ট্রাক্টর তোমাদের ক্লাস নেবেন তারা এই জিনিসটা এনশিওর করে যে তোমরা যেন সর্বোচ্চ পোটেনশিয়ালটা পাও বা তোমরা যেন তোমাদের সর্বোচ্চ পোটেনশিয়ালটাকে মিট করতে পারো। ওকে, সুশাসনের অন্তর্ভুক্ত কোনটি, দেখো সুষম বন্টন, জবাবদিহিতামূলক প্রশাসন, ক্ষমতার কেন্দ্রীকরণ, সামাজিক নিরাপত্তা। এই এমসিকিউগুলো কিন্তু একটু কঠিন। তোমরা খালি চোখে দেখতেছো বলে হয়তো তোমাদের কাছে মনে হচ্ছে অনেক সহজ, বাট এই এমসিকিউগুলো কিন্তু খুবই কঠিন এবং ট্রিকি। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। দেখো সুশাসনের অন্তর্ভুক্ত কোনটা, সুশাসনের অন্তর্ভুক্ত দেখো এখানে সুষম বন্টন, এইটা কিন্তু সুশাসনের অন্তর্ভুক্ত না।
জবাবদিহিমূলক প্রশাসন, এটা হতে পারে জবাবদিহিতা, জবাবদিহিতা ওয়ার্ডটা মাথায় রাখবা। ক্ষমতার কেন্দ্রীকরণ, এইটাও খুব একটা যাচ্ছে না। সামাজিক নিরাপত্তা, এটাও যাচ্ছে না, যাচ্ছে কোনটা? জবাবদিহিতা। ঠিক আছে, জবাবদিহিতা, অংশগ্রহণ, জবাবদিহিতা, আইনের কাঠামো, এই জিনিসগুলো কি সুশাসনের সাথে যায়। তারপরে দেখো যে হচ্ছে স্বচ্ছতা শব্দের ইংরেজি প্রতিশব্দ কি? ট্রান্সপারেন্সি। ঠিক আছে, এই জিনিসটা খুবই ইজি। সুশাসনের ধারণাকে সমৃদ্ধ করেছে কোন সংস্থা? ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ঠিক আছে, তাদের একটা এখানে হচ্ছে তাদের একটা গোল আছে। ঠিক আছে, তাদের গোলটাকে কি বলা হচ্ছে? তাদের গোলটাকে বলা হচ্ছে কি? টেকসই উন্নয়ন লক্ষ্য এসডিজি, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। ঠিক আছে, টেকসই উন্নয়ন বৈশ্বিক লক্ষ্যমাত্রা। ঠিক আছে, টেকসই উন্নয়ন বৈশ্বিক লক্ষ্যমাত্রা। এবং এটা কবে থেকে চালু হয়েছে? 2016 থেকে চালু হয়েছে। কবে শেষ হবে? 2030-এ যে শেষ হবে। ঠিক আছে, এটা কিন্তু তোমার ইউএনডিপি থেকে আসছে। যাই হোক, হোয়াট এভার। তারপরে আসো যে হচ্ছে আর এসডিজির লক্ষ্যমাত্রা কয়টা? এসডিজির লক্ষ্যমাত্রা হচ্ছে 17টা। আচ্ছা, তারপরে আসো যে সুশাসনের বৈশিষ্ট্যগুলো কি কি? রাজনৈতিক স্থিতিশীলতা, বিচার বিভাগের স্বতন্ত্রীকরণ, জবাবদিহিমূলক প্রশাসন। নিচের কোনটি সঠিক? তিনটাই সঠিক। ঠিক আছে, সুশাসনের বৈশিষ্ট্য এই তিনটাই। তারপর হচ্ছে নিচের চিত্রটি দেখো এবং 10 এবং 11 নং প্রশ্নের উত্তর দাও। এখানে একটা চিত্র ছিল, এই চিত্রটা একটু আঁকাই দিই। দেখো, এই চারটা জিনিস কি, কোন জিনিসটাকে নির্দেশ করতেছে একটু বলো তো, কমেন্টে বলো। এই চারটা জিনিস, স্বচ্ছতা, অংশগ্রহণ, আইনের শাসন, জবাবদিহিতা, এই চারটা জিনিস কি কাকে নির্দেশ করতেছে? এটা অবভিয়াসলি সুশাসনকে নির্দেশ করতেছে। ঠিক আছে, সুশাসনকে নির্দেশ করতেছে। খ হচ্ছে হবে উত্তর। আচ্ছা, তারপরে আসো যে হচ্ছে নিচের উদ্দীপকটি পড়ো এবং 12 ও 13 নং প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, উদ্দীপকটা একটু আমরা পড়ে দেখি। মিস্টার রহিম বাংলাদেশের নাগরিক। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, তথাপিও এদেশে এখনও দুর্নীতি বিরাজমান, অবিচার কুশাসন এখনও এখানকার নিত্যসঙ্গী। সমস্যা থেকে মুক্তির জন্য মিস্টার রহিম মনে করে এদেশে আইনের শাসন, জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। সুশাসনের যে বৈশিষ্ট্যগুলা সেগুলা কিন্তু এখানে বলছে। সুশাসনের বৈশিষ্ট্যগুলা কি কি লিখছিলাম আমরা? স্বচ্ছতা, অংশগ্রহণ, আইনের শাসন এবং জবাবদিহিতা। মনোযোগ দাও। তারপরে আসো যে হচ্ছে এখানে দেখো 12 নম্বর এমসিকিউটা দেখো। উদ্দীপকের বর্ণনা মতে বাংলাদেশের নাগরিকের প্রেক্ষাপটে বর্তমানে যে জিনিসটি খুবই দরকার, সুনাগরিক দরকার। কারণ সুনাগরিক না থাকলে সুশাসন পসিবল না। অবিচার, কুশাসন, দুর্নীতি এগুলো বাংলাদেশের কোন ধরনের সমস্যা? এগুলো হচ্ছে জাতীয় সমস্যা, এগুলো স্থানীয় সমস্যাও না, আঞ্চলিক সমস্যাও না। তারপরে আসো আমরা একটা সৃজনশীল দেখি। ঠিক আছে, সৃজনশীলটা দেখার মাধ্যমে কি আমরা ফিনিশ করে দিব এটা। তোমরা একটু সৃজনশীলটা পড়ো। তোমরা একটু সৃজনশীলটা পড়ো, দেখি পড়ো তো। কারেন্ট গেল ক্লাসের মাঝখানে, কেমনে বুঝবো? সমস্যা নাই, ডাটা থাকলে ডাটা দিয়ে ক্লাস করো, আর না থাকলে তো পরে রেকর্ডেড থাকবেই, তখন করে ফেলবা। সো দেখো, জলদি দেখো। জনাব আবু তাহের গত বছর একটি সরকারি হাই স্কুল থেকে অবসর গ্রহণ করেন। তিনি তার প্রয়োজনীয় সকল কাগজপত্র যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মন্ত্রণালয়ে প্রেরণ করেন। বেশ কয়েক মাস অতিবাহিত হলেও পেনশন অনুমোদন হয় না। এই যে দেখো আমলাতান্ত্রিক জটিলতা কোন জায়গায়? মন্ত্রণালয় গেছে, আমলাতান্ত্রিক জটিলতায় পড়ে গেছে। ঠিক আছে, তো তারপরে দেখো যে হচ্ছে তিনি মন্ত্রণালয়ে যান, মন্ত্রণালয়ের জনৈক কর্মকর্তা জনাব আবু তাহেরের বিষয়টি অবগত হয়ে দ্রুত পেনশন অনুমোদনের ব্যাপারে উদ্যোগ নেন, তাকে সহায়তা করেন। দেরিতে হলেও জনাব আবু তাহের তার পেনশনের সমুদয় টাকা বিনা ঘুষে প্রাপ্ত হন। অর্থাৎ এখানে কি আমলাতান্ত্রিক যে জটিলতা সেটার কি সমাধান এখানে ইন্ডিকেট করছে। তো দেখো যে হচ্ছে গ নাম্বারে লিখছে জনাব আবু তাহেরের কার্যক্রম তোমার পাঠ্যপুস্তকের কোন বিষয়কে নির্দেশ করে? জনাব আবু তাহেরের কার্যক্রম তোমার পাঠ্যপুস্তকের
কোন বিষয়কে নির্দেশ করে? অবশ্যই একজন সুনাগরিকের বিষয়কে নির্দেশ করে। কারণ দেখো একজন সুনাগরিক কি, একজন সুনাগরিক নিজে না সে নিজে ঘুষ খাবে, না সে মানুষকে ঘুষ দিবে, ঠিক আছে? সো সে তার জায়গা থেকে কিন্তু ঠিক আছে, সে তার জায়গা থেকে কিন্তু ঠিকঠাক, ঠিক আছে? এখন দেখো যে প্রবলেমটা হয়েছে কোন বিষয়কে নির্দেশ করে, দেখো যে সুনাগরিক থাকলে কি সুশাসন সেখানে পসিবল। দেখো ঘ নাম্বারে কোন বিষয়টা হচ্ছে যে উক্ত বিষয়টি সুশাসন প্রতিষ্ঠায় কতটুকু ভূমিকা রাখবে বলে তুমি মনে করো, ঠিক আছে? অর্থাৎ সে যে সুনাগরিক, ঠিক আছে, বা তার মধ্যে যে হচ্ছে স্বচ্ছতা যে বিষয়টা আছে, ঠিক আছে, স্বচ্ছতা আমি এখানে একটু স্পেসিফাই করে দিই তোমাদের। স্বচ্ছতা, তার যে স্বচ্ছতার বিষয়টা আছে, এই স্বচ্ছতা সুশাসনের ক্ষেত্রে কতটুকু ভূমিকা রাখবে, এই জিনিসটা কি এখানে ব্যাখ্যা চাইছে বা এক্সপ্লেনেশন চাইছে, এক্সপ্লেনেশন করে দিবা। তারপরে দেখো যে হচ্ছে 2 নাম্বার, ক রাষ্ট্রটির সরকার জনগণ কর্তৃক নির্বাচিত হলেও সেখানে সবসময় জনস্বার্থ উপেক্ষিত হচ্ছে, নির্বাচনের সময় জনগণকে দেওয়া প্রতিশ্রুতি সরকার মানছে না, ঠিক আছে? এইটা একটা পয়েন্ট। দেখো যে ক রাষ্ট্রে কিসের অভাব আছে, ব্যাখ্যা করো। অবভিয়াসলি সুশাসনের, ঠিক আছে, কারণ সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসছিল তারা সেটা মানতেছে না। সো অবভিয়াসলি সুশাসনের এখানে ঘাটতি আছে। তো দেখো বর্ণিত অবস্থা হতে উত্তরণের পথ নির্দেশ করো, অর্থাৎ ওই যে তোমাদেরকে বলছিলাম সুশাসন থেকে উত্তরণের পথগুলো কি কি, ঠিক আছে, যে হচ্ছে আইন বিভাগের আইনসভার কার্যকারিতা নিশ্চিত করা, তারপর হচ্ছে নাগরিকদের সুনাগরিক যারা দেখা যাচ্ছে নাগরিক হিসেবে সুনাগরিক হওয়া, তারপরে হচ্ছে জবাবদিহিতা নিশ্চিত করা, ঠিক আছে, সরকার জবাবদিহিতা নিশ্চিত করা, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা, এই জিনিসগুলোর মাধ্যমে কি আমরা এই অবস্থা থেকে উত্তরণ হতে পারি, ঠিক আছে? দুই জায়গাতে একই নাম, কোনটা? আর 5 মিনিট লাগবে, শেষ করে দেবো। দেখো 3 নাম্বারটা দেখো, এটা হলে শেষ হয়ে যাবে। 3 নাম্বারটা দেখো যে এ রাষ্ট্রের সরকার ই গভর্নেন্স চালুর পাশাপাশি প্রশাসনের ক্ষমতার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করে, জনগণের অধিকার নিশ্চিত করার জন্য তথ্য অধিকার আইন প্রণয়ন করে, এছাড়াও ক্ষমতা নিম্নতর পর্যায়ে ছড়িয়ে দেওয়ার জন্য বিদ্যমান আইন সংশোধন করে। অন্যদিকে বি রাষ্ট্র সরকার প্রশাসনিক ব্যবস্থার কেন্দ্রীকরণ করে, এছাড়াও বিচার বিভাগ এবং আইনসভায় ক্ষমতা হ্রাস করে, ঠিক আছে, মানে বিচার বিভাগ এবং শাসন বিভাগের স্বাধীনতা কি হরণ করে, ঠিক আছে? তো গ নাম্বারটা দেখো যে এ রাষ্ট্রের সরকার কর্তৃক গৃহীত উদ্যোগসমূহ সফল হলে কি নিশ্চিত হবে, ব্যাখ্যা করো। অবভিয়াসলি সুশাসন নিশ্চিত হবে, ঠিক আছে, কারণ এ রাষ্ট্র কি কিছু ভালো ভালো উদ্যোগ নিছে, যে উদ্যোগগুলা কি আমাদের সুশাসনের জন্য প্রয়োজন। তারপরে ঘ নাম্বার দেখো যে বি রাষ্ট্রে সরকারের গৃহীত সিদ্ধান্তসমূহ কি সঠিক, মূল্যায়ন করো। অর্থাৎ বি রাষ্ট্রে সরকারের সিদ্ধান্তসমূহগুলো কিন্তু সঠিক না, অর্থাৎ সেখানে কিন্তু সরকার কিছু নেগেটিভ সিদ্ধান্ত নিয়েছে। দেখো বি রাষ্ট্রে কি হয়েছে, বি রাষ্ট্রে ফার্স্টে প্রশাসন ব্যবস্থার কেন্দ্রীকরণ করছে, তারপরে হচ্ছে তোমার বিচার বিভাগ এবং আইনসভার হচ্ছে ক্ষমতা হ্রাস করে দিছে, মানে কি সেখানে কি হস্তক্ষেপ করছে বা বিচার বিভাগের স্বাধীনতার মধ্যে হস্তক্ষেপ করছে। সো এই নেগেটিভ পদক্ষেপগুলো নেওয়ার কারণে কি সেখানে সুশাসন নিশ্চিত হবে না। সো এই জিনিসটাই তোমাদেরকে কি মাথায় রাখতে হবে। তো এইটার মাধ্যমে আজকের এই সৃজনশীলটার মাধ্যমে আজকের ক্লাসটা শেষ হলো, ঠিক আছে? এবং তোমাদের হচ্ছে তোমাদের জন্য আমরা 26 ব্যাচের জন্য কামব্যাক 2.0 কোর্স আনছি অলরেডি, এবং তোমাদের যারা 27 ব্যাচ আছো তাদের জন্য হচ্ছে মিশন এ প্লাস কোর্স আনা হয়েছে। তো দেখো যে এখানে তোমরা বাংলা, ইংরেজি, আইসিটি সহ তোমরা হচ্ছে মানবিক বিভাগের প্রায় অলমোস্ট সবগুলো বিষয় আমরা কভার করার চেষ্টা করছি, ঠিক আছে? ক্লাস শুরু হবে আমাদের 15 নভেম্বর থেকে। তোমরা এখানে অনেকগুলো রেকর্ড হয়তো দেওয়া নেই, আমি অনেকের কমেন্টে দেখলাম, সেগুলো তোমাদের 15 নভেম্বরের আগেই কি চলে যাবে, এবং তোমরা কি এই যে লাইভ ক্লাসগুলো আছে এই লাইভ ক্লাসগুলো তোমরা পাবা। অর্থনীতি, যুক্তিবিদ্যা, পৌরনীতি, সমাজবিজ্ঞান, ভূগোল এগুলো তোমরা লাইভ ক্লাসই করতে পারবা, ঠিক আছে? সো 1 নম্বর সৃজনশীলটাতে একই নাম, কোনটা? মন্ত্রণালয়ের কর্মকর্তা, দেখো এখানে একটু পড়তে তোমার একটু ভুল হইছে। মন্ত্রণালয়ের জনৈক কর্মকর্তা, এখানে কিন্তু কর্মকর্তার নাম উল্লেখ করে নাই,
এখানে লিখছে কি মন্ত্রণালয়ের জনৈক কর্মকর্তা জনাব আবু তাহেরের তার বিষয়টা অবগত হয়ে দ্রুত পেনশনের অনুমোদনের ব্যাপারে তাকে সহযোগিতা করে। এখানে সরকারি কর্মকর্তার নাম উল্লেখ করে নাই, তাকে কি জনৈক নামে উল্লেখ করা হয়েছে বা জনৈক তাকে করা হয়েছে। যখন কোথাও কারোর নাম উল্লেখ না করা হয় তখন সেখানে জনৈক ওয়ার্ডটা মাঝে মধ্যে ইউজ করা হয়। সো এখানে নামটা সেম নাই আর কি। তো যেটা বলতেছিলাম যে তোমাদের 26 ব্যাচের জন্য আমরা এই সেম মডিউলেই আমরা কোর্সটা সাজিয়েছি যেন তোমরা তোমাদের হচ্ছে লাইফে যেন তোমরা একটা মানে ভালো একটা কামব্যাক দিতে পারো। সো দ্যাটস কামব্যাক 2.0। এবং তোমাদের 27 ব্যাচের যারা আসো তাদের জন্য আমরা আনছি হচ্ছে মিশন A+ কোর্স। সো এখানে তোমরা এই সেম মডিউলেই তোমরা কোর্সগুলো পাবে। এখানে লাইভ ক্লাসও যেমন পাচ্ছ তেমন হচ্ছে তোমরা ইতিহাস, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, ইসলাম শিক্ষা, মনোবিজ্ঞান এগুলোর তোমরা কি রেকর্ড ক্লাস পেয়ে যাচ্ছ। ঠিক আছে? সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমাদের সবার সাথে দেখা হবে আরেকটি নতুন ক্লাসে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। খোদা হাফেজ। এবং তোমরা সবাই আরও বেশি পড়াশোনা করো, ঠিক আছে, যেন তোমরা সামনে ভালো রেজাল্ট করতে পারো। অবহেলা করিও না, কারণ অলরেডি দেখতেছো যে 25 ব্যাচের রেজাল্টের অবস্থাটা দেখতেছো। সো এইচএসসি কিন্তু টাফ হয়ে যাচ্ছে আস্তে ধীরে। সো এইচএসসি যেহেতু টাফ হয়ে যাচ্ছে আমাদেরকেও কি টাফ হতে হবে, টাফলি পড়াশোনা করতে হবে। ঠিক আছে? সো সবাই ভালো থাকবা। খোদা হাফেজ।